ল্যাব ম্যানুয়ালি ডিরেক্ট বলে দেওয়া আছে হচ্ছে তোমার স্প্যান 40 ফিট। স্প্যান 40 ফিট বলে দিছে মানে হচ্ছে তোমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লেন্থ কত সেটা বলে দিছে, ঠিক আছে? মানে এই ল্যাব ম্যানুয়ালের মধ্যে তখন তুমি কি করছো, তোমার প্রত্যেকটা বটম বারের লেন্থ কত ইন্ডিভিজুয়ালি সেটা দরকার ছিল। যেহেতু আমরা সিমেট্রিক ট্রাস ডিজাইন করতেছি তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেকটা এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বটম কর্ড আছে। তাহলে আমি টোটাল লেন্থ জানি এবং 6টা বটম কর্ড আছে জানি, তাহলে আমি টোটাল লেন্থ 40কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটা বটম কর্ডের লেন্থ কত পেয়ে যাব, যেহেতু সিমেট্রিক ট্রাস সবগুলো বটম কর্ড সেম লেন্থ সমান। তো এভাবে তোমাদের ল্যাব ম্যানুয়ালে ডাটাটা দেয়া আছে। আর তোমাদের আমি যেটা গুগল ক্লাসরুমে ডাটাটা দিয়ে দিছি সেই ডাটার মধ্যে তোমাদের হচ্ছে গুগল ক্লাসরুমে যে ডাটাটা দিয়ে দিছি সেই ডাটার মধ্যে দেখো এই নিচের জিনিসগুলো হচ্ছে ডাটা। যেমন প্রথম ডাটাটার কথা যেটা বলা হয়েছে 6 সামথিং, ওকে 6 কি বলতেছে, বলতেছে যে হচ্ছে 22 প্লাস এক্স ডিভাইডেড বাই 5। সেম মনে করো কারো রোল হচ্ছে মানে তার তোমাদের হচ্ছে কি 18247, তারপরে 3টা ডিজিট, আমি লাস্ট 3টা ডিজিটের মধ্যে লাস্ট 2টা ডিজিটের কথা বলছি। 18247 তো সবার কমন, ওই ফার্স্ট 2টা টার্ম বাদ, লাস্টের যে 3 অক্ষরের বা 4 অক্ষরের তোমাদের রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বারের লাস্ট 2টা। সেম মনে করো কারো হচ্ছে 1032 রোল, ওকে কারো 1032 রোল, তার 32 ইউজ করবে এক্স এর ভ্যালু হিসেবে। কারো মনে করো 760 রোল, ওকে 760, তাহলে সে লাস্টে 60 ইউজ করবে তার এক্স এর ভ্যালু হিসেবে, ঠিক আছে? তো মনে করো কারো রোল হচ্ছে 820, লাস্টের 3টা ডিজিট, তাহলে সে 20 ইউজ করবে এক্স এর ভ্যালু হিসেবে। তখন তার জন্য কি হচ্ছে 20 ডিভাইডেড বাই 5 মানে আসতেছে কত 4, সাথে আছে 22, তাহলে 26, 6 আচ্ছা এই সবগুলোই হচ্ছে তোমার ফিটে হবে আর কি, ওকে ইউনিটগুলো হচ্ছে ফিটে হবে। তো তাহলে তার জন্য টোটাল স্প্যান অফ দ্য ট্রাস দাঁড়াচ্ছে 6 মানে হচ্ছে সে পার হচ্ছে তোমার বটম কর্ডের লেন্থ হচ্ছে 26 ফিট করে ধরতেছে, যেটা হচ্ছে তোমাদের ল্যাব ম্যানুয়াল টোটাল দিয়ে দেওয়া আছে, এখানে টোটাল না দিয়ে তোমাদের ম্যাম হচ্ছে 26 ফিট কেন ধরলো পার বুঝলাম না। বটম কর্ডের মানে একটা বটম কর্ডের লেন্থ কত সেভাবে বলে দেওয়া আছে। ম্যাম ধীরে ধীরে বললে মনে হয় ভালো হয় আর কি, আমরা বুঝতে পারি। আচ্ছা স্পিড আপ করতেছি, আচ্ছা ঠিক আছে। দেখো তোমাদের এখানে যে ইনফরমেশনটা দিয়ে দিয়েছে ল্যাব ম্যানুয়ালে কিভাবে ইনফরমেশনটা দিয়ে আছে সেটা নেসেসারি না, এখানে ইনফরমেশনটা দেয়া আছে টোটাল স্প্যান অফ দ্য ট্রাস 6 ঠিক আছে? তো লাস্ট ক্লাসে তো বলছি যে আমরা টোটাল স্প্যান অফ দ্য ট্রাস বলতে কি বুঝি, ট্রাসের এই পাশের বটম পয়েন্ট থেকে মানে হচ্ছে L0 পয়েন্ট থেকে L6 পয়েন্ট পর্যন্ত, L0 L6 এর যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে স্প্যান অফ দ্য ট্রাস, ওকে? তো তোমাদের এই টোটাল ভ্যালুটা একবারে না দিয়ে তোমাদের এই যে এভাবে জিনিসটা দিয়ে দিয়েছে 6 এই সামথিংটার ইনফরমেশনটাই হচ্ছে দিয়ে দেওয়া আছে 22 প্লাস এক্স ডিভাইডেড বাই 5। এখন এক্স জিনিসটা কি, এক্স জিনিসটা বলে দেওয়া আছে এক্স হচ্ছে তোমাদের লাস্ট 2 ডিজিট অফ ইউর স্টুডেন্ট আইডি নাও, ওকে তোমাদের স্টুডেন্ট আইডি লাস্ট 2টা ডিজিট যেটা সেই 2টা ডিজিট হচ্ছে ইউজ করবে এখানে। তো ওইটার জন্যই বলতেছিলাম যে যদি মনে করো কারো রোল হচ্ছে 820, সে 20 হচ্ছে তার এক্স এর ভ্যালু ইউজ করবে, তখন তার জন্য জিনিসটা দাঁড়াচ্ছে 6 প্লাস 20/5, 20/5 মানে 4 আসলো, 4 এর সাথে 22 যোগ করে 26, তাহলে তোমার ডাটাতে বলা আছে যে টোটাল স্প্যান অফ দ্য ট্রাস হচ্ছে 6 ওকে 6 মানে কি, তোমার এখানে 6টা বটম কর্ড আছে এবং প্রত্যেকটা বটম কর্ডের লেন্থ হচ্ছে তোমার 26 ফিট করে, ঠিক আছে? আচ্ছা এটা হলো টোটাল স্প্যানে। তারপরে দেওয়া আছে টোটাল হাইট অফ দ্য ট্রাস হচ্ছে 25 প্লাস 8/5, ওকে টোটাল হাইট অফ দ্য ট্রাস দেওয়া আছে 25 প্লাস x/5। টোটাল হাইট অফ দ্য ট্রাস আসলে মিন করতেছে তোমার ট্রাসের এই যে ব্রিক ওয়ালের বটম পয়েন্ট আছে, ব্রিক ওয়ালের বটম পয়েন্ট থেকে একেবারে তোমার এই ট্রাসের মনে করো এই বেস থেকে একেবারে এই চূড়া পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার টোটাল হাইট অফ দ্য ট্রাস বলতেছে। তো এখন কথা হচ্ছে যে তোমাকে আমি ক্লিয়ারলি বলি নাই যে ব্রিক ওয়ালের হাইট কত,
আমি তোমাকে বেস থেকে একেবারে ট্রাসের তোমার হচ্ছে রিচ পর্যন্ত যে বা অ্যাপেক্স পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা বলে দিছি। তাহলে তুমি কিভাবে, তোমার তো রাইজ লাগবে, তোমার ট্রাসের রাইজ কত এটুকু জানা দরকার, আবার তোমার ব্রিক ওয়াল কতটুকু হাইটে এতটুকু জানা দরকার। তো তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে যে রাইজ টু স্প্যান রেশিও ইকুয়াল টু 1:4। ওকে, তুমি কিন্তু অলরেডি স্প্যানের ইনফরমেশন দিয়ে দেওয়া আছে এবং বলে দেওয়া আছে রাইজ টু স্প্যান রেশিও কত। সেখান থেকে আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম যদি হচ্ছে আমরা স্প্যান অফ দ্য ট্রাস কত জানি এবং রাইজ টু স্প্যান রেশিও কত জানি, তাহলে আমরা ট্রাসের রাইজ বের করতে পারবো। যখন তুমি ট্রাসের রাইজ বের করতে পারবা, ট্রাসের যদি রাইজ বের করতে পারো, তখন তুমি টোটাল হাইট থেকে রাইজ বিয়োগ করলেই কি ব্রিক ওয়ালের হাইট পাবা না? ব্রিক ওয়ালের হাইট পেয়ে যাবা। আচ্ছা, এটা গেল। ম্যাম এখানে একটু আছে মানে আচ্ছা, এয়া কি নেগেটিভ আসে? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, কারণ এটা অনেক বড় ভ্যালু লাগতেছে 22 তো। আচ্ছা, আমি একটু রিঅ্যারেঞ্জ করে দিব, যারা করছো তাদের একটু ইয়া করা লাগবে, একটু কষ্ট করা লাগবে। নেগেটিভ আসছে বলে ওই ওয়াল হাইটটা নিয়ে একটু কনফিউশন হচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু হচ্ছে তোমাদের একটু চেঞ্জ করা লাগবে। আমি হচ্ছে এই ডাটা একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ 22 তো বড় চলে আসবে। আচ্ছা, তো হচ্ছে এমনি কিভাবে হচ্ছে ব্রিকের ওয়ালের হাইট কিভাবে বের করতে পারবে এটা বুঝছো? তোমাকে টোটাল হাইট দিয়ে দেয়া আছে। ওকে, তোমার বেস থেকে টোটাল হাইট পর্যন্ত, মানে তোমার হচ্ছে একেবারে ট্রাসের অ্যাপেক্স পর্যন্ত টোটাল যে হাইটটা সেটা দিয়ে দেয়া আছে এবং তোমার স্প্যান দেয়া, রাইজ টু স্প্যান রেশিও দেয়া। তোমাকে স্প্যান লেন যদি দিয়ে দেয়া থাকে এবং এই রেশিওটা দিয়ে দেয়া থাকে, সেখান থেকে তুমি ইজিলি রাইজের ভ্যালুটা বের করতে পারতেছো। তখন তুমি টোটাল হাইট থেকে, দ্যাট মিন্স রাইজের পোর্শনটুকু বাদ দাও, তাহলে তুমি কিন্তু ব্রিক ওয়ালের হাইট পেয়ে যাবা। আচ্ছা, এই গেল। তারপরে আর কি কি ইনফরমেশন দেয়া আছে? তারপর দেয়া আছে স্পেসিং অফ দ্য ট্রাস। স্পেসিং অফ দ্য ট্রাস দিয়ে দেয়া আছে। আমরা লাস্ট ক্লাসে কি বলছিলাম? স্পেসিং হচ্ছে এই যে ট্রাসটা, এই ট্রাসটা আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর দেখো প্লেস করছি। এই যে সিমিলার ট্রাসটা এখানে একটা প্লেস করা হয়েছে, একটা সার্টেন ডিসটেন্স পরে এখানে আরেকটা ট্রাস, এভাবে আরেকটা ট্রাস, এরকম ভাবে মানে কন্টিনিউয়াসলি বসানো আছে। তো এই যে একটা ট্রাস থেকে আরেকটা ট্রাস পর্যন্ত ডিসটেন্স, এই ডিসটেন্সটাই হচ্ছে তোমার স্পেসিং অফ দ্য ট্রাস, অথবা আরেকটা নাম আমরা বলি বে ডিসটেন্স। ওকে, যেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে ডিজাইন ডাটার মধ্যে, ল্যাব রিপোর্টের ল্যাব ম্যানুয়ালের বে ডিসটেন্স। এই যে দেখো, বে ডিসটেন্স হচ্ছে ট্রাস টু ট্রাস ডিসটেন্স। এই ট্রাস টু ট্রাস ডিসটেন্সই হচ্ছে আসলে স্পেসিং অফ দ্য ট্রাস। আবার আমরা লাস্ট ক্লাসে আরো একটা জিনিস বলছিলাম যে আমরা একটা ট্রাসের টপ কোট জয়েন্ট পয়েন্ট থেকে আরেকটা ট্রাসের টপ কোট জয়েন্ট পর্যন্ত একটা মেম্বার দিয়ে কানেক্ট করতেছি, যে মেম্বারটাকে আমরা বলতেছি পার্লিন মেম্বার। ঠিক আছে? তো আমরা তাহলে তিন ভাবে বলতে পারি, লেন্থ অফ দ্য পার্লিন, অথবা বে ডিসটেন্স, অথবা ট্রাস টু ট্রাস ডিসটেন্স, যেটাকে আমরা বলতেছি স্পেসিং অফ দ্য ট্রাস। এই স্পেসিং অফ দ্য ট্রাস তোমাদের দিয়ে দেওয়া আছে এখানে 25 প্লাস x/5। এর মানে আমি যেটা বলতেছিলাম, কারো যদি রোল লাস্টের আমি 20 ইউজ করতেছি, তাহলে 20/5 4, আর এখানে আসতেছে 25, তাহলে তোমাদের ওই স্টুডেন্টের বে ডিসটেন্স আসতেছে 29। আচ্ছা, তারপরে হচ্ছে আর এই বাকি যে ইনফরমেশন ওগুলো আজকের জন্য, মানে আজকে আমরা ইউজ করব এই বিভিন্ন ডেটা, ডেড লোড, পার্লিন, স্যাগ লোড, ব্রেসিং, এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো আমরা আজকে ইউজ করব। এফসি প্রাইম আমরা সামনে ইউজ করব। তো আলটিমেটলি আজকে পর্যন্ত তোমাদের যে কাজটা করতে দিছিলাম সেই কাজ অনুযায়ী তোমাদের বলছিলাম লাস্ট ক্লাসে যে তোমরা হচ্ছে তোমাদের মনে করো একটা নতুন খাতা নিলা, নতুন খাতায় তুমি শুরু করবা, যেটা তোমার প্রথম তুমি ডিজাইন ডাটাগুলা লিখে ফেলবা। এই যে এখানে যেভাবে আছে ডিজাইন ডাটাগুলা, স্প্যান কত হবে, তুমি স্প্যানটা যেহেতু আমি ভ্যালুটা ভেঙে লিখে দিছি, তুমি ওইভাবে ভেঙে লিখতে পারো, স্প্যান ইকুয়াল টু 6 তোমার যে ভ্যালুটা আসে ইকুয়াল টু কত। ওকে, এরকম করে করে সবগুলা ডিজাইন ডাটা, নেসেসারি ডিজাইন ডাটা লিখে ফেলবা। নেসেসারি ডিজাইন ডাটা একবারে লিখে ফেলার পরে, এখানে যেভাবে লেখা আছে লিখে ফেলার পরে তোমার কাজ হচ্ছে এই দুইটা ফিগার ড্র করা। ওকে, একটার মধ্যে একেবারে ফুল ফিগার ড্র করতেছি আমরা, যে ব্রিক ওয়ালের উপরে ট্রাসটা অবস্থিত। তারপরে বলছিলাম যে রাইজ অফ দ্য ট্রাসকে এইভাবে এই ফরম্যাটে লেখার জন্য, আবার এই টোটাল যে লেন্থটা সেই লেন্থটাকে এই ফরম্যাটে লেখার জন্য, স্প্যানের টোটাল স্প্যানকে এই 6 এই ফরম্যাটে লেখা। এভাবে প্রত্যেকটা এখানে যে যে ডাটাগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে একটা ফিগার ড্র করা। এটা একটা
ছিল, আর আরেকটা ছিল এরপর হচ্ছে জাস্ট ট্রাস্টটাকে বড় করে লেখা এবং প্রত্যেকটা জয়েন্ট পয়েন্টকে হচ্ছে ডিনোট করা। ওকে, আপার আপার জয়েন্ট গুলাকে, আপার টপ কোর জয়েন্ট গুলাকে হচ্ছে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি, আর লোয়ার টপ কোর জয়েন্ট গুলাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এভাবে করে সেম এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটা ডাটা আগে যেটা ইউজ করছো সেই জিনিসই, পরে হচ্ছে খালি ট্রাস্টটাকে আলাদা করে বড় করে লেখা হয়েছে এবং প্রত্যেকটা জয়েন্টের হচ্ছে নাম দেওয়া হয়েছে। এতটুকু তোমাদের কাজ ছিল, যে ডিজাইন ডাটাগুলো শুরুতে লিখে ফেলা, তারপরে এই দুইটা ফিগার ড্র করা। ঠিক আছে, এতটুকু তোমাদের কাজ ছিল। তো হচ্ছে আমি আজকে আবার একটু হচ্ছে ডাটাটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যারা করে ফেলছো তাদেরকে একটু আরেকবার মুছে একটু ডাটাটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই হলো ওভারঅল কথা। আজকে আমাদের যেটা টার্গেট, আজকে আমরা দেখবো যে আমরা তোমাদের আরেকটা জিনিস লাস্ট ক্লাসে বলছিলাম যে বিলিং এ, যেমন আমরা বিলিং ডিজাইন করতে যে আগে প্রথমে আমরা দেখি যে একটা বিল্ডিং এ কি ধরনের লোড আসছে। ওকে, মানে লোড আসছে না, একটা বিল্ডিং এ কি কি ধরনের লোড আসতে পারে। তো কি কি ধরনের লোড আসতে পারে, সে সাপোজ আমরা লাইভ লোড একটা চিন্তা করি যে ওকে লাইভ লোড হচ্ছে 50 পিএসএফ আসছে, ডেড লোড হচ্ছে তার সেলফ ওয়েট থেকে আসতেছে। এই সবকিছু কত লোড আসতেছে একটা বিল্ডিং এ, সেই লোড ক্যালকুলেশন করে আমরা ফাইনালি বের, মানে যত পিএসএফ লোড আসবে বলে আমি বিল্ডিংটাকে ডিজাইন করতে চাচ্ছি, সেটার কারণে আমার ওই বিল্ডিং এর টোটাল মানে অ্যানালাইসিস পার্টটা, টোটাল ডেড লোড এত আসছে, টোটাল লাইভ লোড এত আসছে, টোটাল উইন লোড আর্টওয়ার্ক লোড এত এত আসছে। আমি দেখলাম যে আমি যে গিভেন এত ডাটার জন্য টোটাল লোড কত আসে ওই বিল্ডিং এ, সেটা ক্যালকুলেশন করে দেখছি। আচ্ছা, এখন একটু হচ্ছে অ্যানালাইসিস পার্ট। অ্যানালাইসিস পার্ট এতটুকু আসার পরে তখন আমাকে চিন্তা করতে হবে আমি যে লোডগুলো দিচ্ছি, যত পরিমাণ লোড দিচ্ছি সেটার কারণে টোটাল কত আসছে আমি হিসাব করছি। হিসাব করার পরে আমি এখন চিন্তা করতে হবে ডিজাইন পার্ট, দ্যাট মিনস ওই লোডটা আমার যে টোটাল ডেড লোড এত আসছে, লাইভ লোড এত আসছে, বা আর্টওয়ার্ক উইন লোড এত আসছে বিল্ডিং এ, সেই লোডটা ধরে মানে সাপোর্ট দেওয়ার জন্য আমার কলাম বিমের সেকশন কত হওয়া লাগবে, আমার স্ল্যাবের থিকনেস কত হওয়া লাগবে, এইটা আমাকে বের করতে হবে। কতবারের রড ইউজ করা লাগবে এই লোড ইয়া করার জন্য। এই টোটাল পার্টটা হচ্ছে ডিজাইন পার্ট। তুমি যতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশন করে সাপোর্ট বের করতে, মানে সরি রিঅ্যাকশন বের করতেছো, ওইটা হচ্ছে তোমার অ্যানালাইসিস পার্ট। তখন এই রিঅ্যাকশন বের করে যে লোডগুলো বের করলা, টোটাল লোড, এই লোডগুলোকে ধরতে মানে ধরে রাখার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য তোমার কি সেকশন ইউজ করবা সেটাই বের করা হচ্ছে তোমার ডিজাইন পার্ট। ঠিক একইভাবে ট্রাসের চিন্তাটাও একইভাবে, তোমাকে আগে বুঝতে হবে যে ট্রাসের উপরে কি কি ধরনের লোড আসা পসিবল। প্রথম কথা, যখন তুমি বুঝলা এটা, তখন এবার যে যে লোড আসতেছে সেই লোড তুমি ধরে নিতে যাচ্ছে, ঠিক আছে লাইভ লোড এত আসতেছে বা ডেড লোড এত আসতেছে, এই লোডের কারণে এখন আমি ট্রাসের একটা একটা এলিমেন্ট ডিজাইন করা মানে একটা একটা এলিমেন্টের উপর কিভাবে লোডটা আসতেছে সেটা ইয়া করব। তোমাদের আরসিসি 1 যদি হয়ে যেয়ে থাকে, তোমাদেরকে আরসিসি 1 কমপ্লিট হয়েছে? জি ম্যাম। আর স্ল্যাব ডিজাইন শিখছো? যেমন তোমাদের মানে ওই আরসিসি 1 এর মধ্যে এই টাইপের টপিক কমপ্লিট করা হয়েছে না মেবি, যে একটা বিল্ডিং এর ক্ষেত্রে কিভাবে স্ল্যাবের লোডটা বিমে যায়, বিম থেকে কিভাবে কলামে যায়। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তো এখানেও ট্রাসের ক্ষেত্রে এরকম, যেমন মনে করো তোমরা স্ল্যাব ডিজাইনের সময় ধরে নিছো এভাবে করে তোমরা করছো কি লাইভ লোড সে এত পিএসএফ, ফ্লোর ফিনিশ এত পিএসএফ, পার্টিশন ওয়াল এত পিএসএফ, এভাবে টোটাল এই যে ডিফারেন্ট কাইন্ড অফ লাইভ লোড এবং সুপার ইম্পোজ ডেড লোড আসতেছে, এই স্ল্যাবের এরিয়া লোড থেকে কিভাবে সেটা বিমে ট্রান্সফার হয়েছে, বিম থেকে কিভাবে কলামে গেছে, কলাম থেকে কিভাবে ফাউন্ডেশনে গেছে, এভাবে ব্যাপারটা হয়েছে। ট্রাসের ক্ষেত্রে এরকম, প্রথমে আমরা বুঝবো যে কি কি লোড আসতে পারে, আসার পরে সেই লোডটা কিভাবে ট্রাসের একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে যাচ্ছে। যেমন ট্রাসের ক্ষেত্রে যদি বলি, ট্রাসের ক্ষেত্রে তোমার টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোমাদের লাস্ট দিন যেটা বলছিলাম যে তোমার এই মনে করো একটা ট্রাস যেটা হচ্ছে তোমার টপ কর্ড, বটম কর্ড, ইনক্লাইন কর্ড, ভার্টিক্যাল কর্ড, এই 4 ধরনের কর্ড মেম্বার নিয়ে গঠিত। তারপরে এই ট্রাসটা হচ্ছে তোমার দুইটা ব্রিক ওয়ালের উপরে সিচুয়েটেড। এরকম করে এই সেম অ্যারেঞ্জমেন্টটা কিছু দূরত্ব পর পর স্থাপন করা হয়েছে। করার পরে তোমার একটা ট্রাসের টপ কোর জয়েন্ট থেকে আরেকটা ট্রাসের টপ কোর জয়েন্ট পর্যন্ত হচ্ছে একটা মেম্বার দিয়ে আমরা যোগ করছি। এই মেম্বারের নাম হচ্ছে পার্লিং। এভাবে কিন্তু আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টও যোগ হয়েছে, এভাবে করে কন্টিনিউড হয়েছে।
তারপরে আমরা কি বলছি, আমরা বলছি যে যদি বে ডিস্টেন্স অথবা পার্লিনের লেন্থটা অনেক বেশি হয়ে যায়, তখন পার্লিন দেখো, পার্লিন খালি কিন্তু দুইটা পজিশনে জয়েন্ট, একটা এই পজিশনে, একটা এই পজিশনে, সিম্পলি সাপোর্টেড কন্ডিশন। সুতরাং তোমার যখন লেন্থটা অনেক বড় হয়ে যাবে, পার্লিনের লেন্থটা, তখন কিন্তু সে, আমরা যে সিম্পলি সাপোর্টেড বিমের যে ডিফ্লেকশন হয়, ওরকম ডিফ্লেকশন হওয়ার টেন্ডেন্সি থাকবে। এই ডিফ্লেকশনটাকে রিডিউস করার জন্য আমরা বললাম কি, যে এই পার্লিন মেম্বারের মিড পয়েন্টের সাথে আরেকটা পার্লিন মেম্বারের মিড পয়েন্ট পর্যন্ত এইভাবে করে করে একটা তোমার হচ্ছে আরেক ধরনের মেম্বার যুক্ত থাকবে, যে মেম্বারটাকে আমরা বলতেছি স্যাগ রড। তারপরে আমরা বললাম যে এই ট্রাসের যে ডিফ্লেকশনটা আসতে পারে তোমার হচ্ছে ল্যাটারাল লোডের থেকে, ল্যাটারাল লোড বলতে কিন্তু দুইটা লোড একসাথে বোঝায়, উইন্ড লোড এবং আর্থকোয়াক লোড। আচ্ছা, তো এখন তোমার যখন এই ল্যাটারাল লোডের ডিফ্লেকশন এড়ানোর জন্য স্টিল স্ট্রাকচারের মধ্যে ব্রেসিং বলে একটা জিনিস, একটা হচ্ছে ভার্টিক্যাল কর্ড ব্রেসিং, সরি হ্যাঁ, ভার্টিক্যাল কর্ড ব্রেসিংটা ছিল, যদি একটু ছবি থেকে ক্লিয়ারলি দেখাই, ভার্টিক্যাল কর্ড ব্রেসিং ছিল একটা ট্রাসের অ্যাপেক্স থেকে আরেকটা ট্রাসের হচ্ছে বটমের মিড পয়েন্ট পর্যন্ত একটা কানেক্টিং মেম্বার থাকবে, এবং হচ্ছে ভাইস ভার্সা অবস্থা আরেকটা থাকবে। এই দুইটা হচ্ছে তোমার একসাথে বলা, ওই এই দুইটা মেম্বারকে বলা হচ্ছে তোমার ভার্টিক্যাল কর্ড ব্রেসিং। তারপর একটা ট্রাসের একেবারে অ্যাপেক্সের ইমিডিয়েট পরের যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আরেকটা ট্রাসের একেবারে কর্নার পয়েন্ট পর্যন্ত এইভাবে একটা মেম্বার কানেক্টেড থাকবে, আবার সেম আরেকটা ট্রাসেও সেম একইভাবে জিনিসটা হবে। তো এই মেম্বার গুলাকে বলা হচ্ছে টপ কর্ড ব্রেসিং। আরেকটা ব্রেসিং কি থাকবে, তোমার ট্রাসের বটম পয়েন্ট থেকে, সরি বটম কর্ড জয়েন্ট থেকে আরেকটা ট্রাসের বটম কর্ড জয়েন্ট পর্যন্ত আরেক ধরনের মেম্বার কানেক্টেড থাকবে। এই যে এই লাইনগুলা হচ্ছে তোমার বটম কর্ড ব্রেসিং, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে করে তিন ধরনের বেসিং সিস্টেম। তো ওভারঅল দেখো একটা ট্রাসের মধ্যে আমরা 4 রকমের কর্ড মেম্বার পেলাম, তারপরে পার্লিন, স্যাগ রড আর এই 3 ধরনের বেসিক সিস্টেম পেলাম। তো এইভাবে করে এই অ্যারেঞ্জমেন্টটা তোমার মানে হচ্ছে কন্টিনিউড থাকবে। এখন কথা হচ্ছে এগুলো তো মেম্বারে একটা একটা কানেক্টেড করে এরকম করলাম, মানে কাইন্ড অফ একটা জাল হয়ে গেছে। তো এখন তো আমার বিল্ডিং এ যেরকম রুফ দরকার, আমার এই ট্রাস সিস্টেমও তো একটা রুফ লাগবে। তো লাস্টলি তোমার এই ট্রাসের উপরে যে শেডিংটা বা রুফ হিসেবে ইউজ করে সেটা হচ্ছে সিজিআই শীট, ওকে, টেউটেন যেটাকে আমরা বলি, সেই সিজিআই শীট হচ্ছে তোমার ট্রাসের উপরে রুফ হিসেবে কাজ করতেছে। তো এখন আমার টোটাল অ্যারেঞ্জমেন্টটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল স্ট্রাকচারটা। এখন এই স্ট্রাকচারের উপরে কি কি ধরনের লোড আসতে পারে সেটা আমাকে চিন্তা করতে হবে। সেই লোডটা কিভাবে ট্রাসের একটা মেম্বার থেকে, মানে এই টোটাল অ্যারেঞ্জমেন্টের একটা মেম্বার থেকে আরেকটা মেম্বারে ট্রান্সফার হচ্ছে সেটা হিসাব করতে হবে। এবং আমাদের আলটিমেট টার্গেট থাকবে এই অ্যারেঞ্জমেন্টের বিভিন্ন মেম্বারের লোড ট্রান্সফারের মাধ্যমে লাস্টে লোডটা ট্রাসের জয়েন্ট পয়েন্টে যাতে চলে আসে। কারণ ট্রাসের যখনই জয়েন্ট পয়েন্টে লোড চলে আসবে, তখন আমি সেই ট্রাসের মেম্বারে কত মেম্বার ফোর্স আসতেছে, কত কম্প্রেশন বা কত টেনশন ফোর্স আসতেছে সেটা বের করতে পারবো। যখনই আমি ট্রাসের কম্প্রেশন বা টেনশন, দ্যাট মিনস আমি ট্রাসের ডিফারেন্ট মেম্বারের মেম্বার ফোর্স জানবো, তখন আমি ডিফারেন্ট চার্ট ইউজ করে সেই মেম্বারগুলা কত সেকশন লাগবে, মানে হচ্ছে তোমার যে গিভেন লোড ধরে কাজ করে আসছো, সেই লোডটাকে নিতে পারার জন্য তোমার কোন মেম্বারের কত সেকশন ইউজ করা লাগবে সেটা আমরা জেনে যাব চার্ট ইউজ করে। যখন আমি সব মেম্বারের সেকশন কত লাগবে ইউজ জানি, তখন আমি ফাইনালি ট্রাস্টটাকে কনস্ট্রাক্ট করতে পারবো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এখন প্রশ্ন হচ্ছে আমার তোমাদের কাছে, প্রথমে আমরা যে কাজটা করব, আচ্ছা আমি লোড ট্রান্সফার সিস্টেমটা বলে দিই, যে লোড তোমার সিজিআই শীটের উপর এসে পড়বে, ঠিক আছে। সিজিআই শীটের উপরে যখন এসে পড়তেছে লোডটা, মনে করো এই হচ্ছে একটা ট্রাস, একই আরেকটা ট্রাস পিছনে, ঠিক আছে। আমি যদি একটু নাম দেই এ বি সি ডি, এটা কি একটা হচ্ছে কি ইনক্লাইন সারফেস, ওকে। তো এখানে যেরকম এবিসিডি আছে, তারপরে আবার ওই সাইডেও তো আরেকটা ইনক্লাইন সারফেস আছে এ বি ই এফ মনে করো, ওকে। এই দুইটা হচ্ছে ইনক্লাইন সারফেস, এই বরাবরই হচ্ছে কি তোমার সিজিআই শীটটা হচ্ছে দিয়ে রুফের কাজটা করা হচ্ছে।
তো প্রথমে লোড হচ্ছে তোমার সিজিআই শিটের উপরে আসবে। সিজিআই শিটের উপরে লোড পড়া মানে কি, সে পুরো এরিয়া জুড়ে পড়তেছে, মানে এরিয়াল লোড। সেই এরিয়াল লোডটা সামহাও, এই যে দেখো আমরা ইয়ার ক্ষেত্রে কি বলছিলাম, যে তোমার একটা ট্রাসের হচ্ছে টপ কোড জয়েন্ট থেকে আরেকটা ট্রাসের টপ কোড জয়েন্ট পর্যন্ত হচ্ছে তোমার পার্লিন দিয়ে কানেক্টেড থাকবে। তো মনে করো আমরা এক সাইডে 4টা পার্লিন চিন্তা করি, আর এখানে এখানে 2টা পার্লিন আসবে দুই সাইড থেকে। ওকে, কিভাবে আসবে কেন আসবে বলতেছি। তো এক সাইডে মনে করো 4টা পার্লিন আছে। তো প্রথমে যখন সিজিআই শিটের উপরে যে রুফটার উপরে যখন লোড আসতেছে কিন্তু পুরো এরিয়া জুড়ে পড়তেছে। সেই এরিয়া লোডটাকে আমাদেরকে সামহাও এই সিজিআই শিটের উপর যে এরিয়া লোডটা আসতেছে সেটাকে পার্লিনের উপরে ইউডিএল আকারে আনতে হবে। পার্লিনের পারফেক্ট লেন্থে সেই লোডটাকে নিয়ে আসতে হবে। যখন পার্লিনের পারফেক্ট লেন্থে আমরা লোডটাকে নিয়ে আসতে পারবো, তখন সেই পার্লিনের লোডের হাফ হচ্ছে এই জয়েন্ট ক্যারি করবে, বাকি হাফ হচ্ছে এই জয়েন্ট নিবে। তারপরে দেখো আলটিমেটলি কি হচ্ছে, আমাদের যখন সব ধরনের কনসেন্ট্রেটেড লোড তোমার ইয়াতে চলে আসতেছে, ট্রাসের জয়েন্ট পয়েন্টে চলে আসছে, তখনই আমি মেম্বার ফোর্স ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে এই ট্রাস অ্যারেঞ্জমেন্টের মধ্যে, আমি যদি একটু ফ্রন্ট ভিউ থেকে দেখি, ফ্রন্ট ভিউ থেকে দেখলে আমাদের কি ট্রাসটা এরকম একটা কিছু। এখন আমি মনে করো এখানে ট্রাসের একটা টপ কোড জয়েন্ট, এখানে একটা এই। আচ্ছা, এখন পার্লিন যখন বসাবা, আমরা পার্লিনের সেকশন হিসেবে তোমার আর একদিন বলছিলাম যেটা, যে আমরা আরসিসির ক্ষেত্রে যে কোনো ধরনের ফর্মওয়ার্ক ইউজ করতে পারতেছি। কি টাইপের বিল্ডিং লোড কত কম বা বেশি তার অনুযায়ী হয়তো বা কোনো বিল্ডিং এর হচ্ছে তোমার আরসিসির কলামের সেকশনটা ছোট, আরেকটাতে হয়তো অনেক বড় ইউজ করতেছি। আরসিসির ক্ষেত্রে আমরা এরকম ফ্রেমওয়ার্ক ইউজ করতে সমস্যা হচ্ছে না, কিন্তু স্টিলের ক্ষেত্রে কিছু বিল্ডিং সেকশনই করে, মানে সব ধরনের সেকশন অ্যাভেলেবল হবে না, কিছু সেকশনই হচ্ছে ইউজ করা হয়, ওইসব সেকশন ইউজ করে করা হয়। আবার অনেক ক্ষেত্রে সেকশন ডিরেক্টলি নাই, 2টা সি সেকশন মিলে একটা হচ্ছে তোমার কাইন্ড অফ, তুমি 2টা সি যদি মুখোমুখি জয়েন করো, কাইন্ড অফ কি হবে, একটা তোমার রেক্টেঙ্গুলার টাইপ একটা সেকশন হয়ে যাবে। এরকম টাইপের উপর অনেক সময় 2টা সেকশন জয়েন করে ওরা ওদের পারপাস ফুলফিল করে। আচ্ছা, তো আমরা পার্লিনের জন্য যে ধরনের সেকশন ইউজ করব সেটা হচ্ছে চ্যানেল সেকশন। চ্যানেল সেকশন দেখতে এরকম একটা সেকশন। ওকে, তুমি যদি ফ্রন্ট ভিউ থেকে দেখো তাহলে এটা একটা সি এর মতো দেখায়। ওকে, জাস্ট ফ্রন্ট ভিউ থেকে যদি দেখো তাহলে এটা সি এর মতো দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে চ্যানেল সেকশন। এই টাইপেরই চ্যানেল সেকশন আমরা মনে করো সে একটা ট্রাসের টপ কোড জয়েন্টে এখানে কানেক্টেড থাকবে, আরেকটা ট্রাসের টপ কোড জয়েন্টের সাথে সে এখানে কানেক্টেড থাকবে। এভাবে হচ্ছে তোমার পুরো পার্লিনটা কানেক্টেড থাকবে একটা ট্রাসের টপ কোড জয়েন্ট থেকে আরেকটা ট্রাসের টপ কোড জয়েন্ট পর্যন্ত। মনে রাখার বিষয় যেটা, যখন তোমার এই পার্লিনটাকে যখন প্লেস করবা তখন এই পার্লিন গুলা বসবে হচ্ছে তোমার ট্রাসের সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি। ঠিক আছে, দেখো আমি জাস্ট হচ্ছে মানে ফ্রন্ট ভিউ থেকে তো খালি সি সেকশন দেখবো আমরা এই পার্লিন সেকশনের, সেই অনুযায়ী যদি ড্র করি তাহলে দেখো তোমার ইনক্লাইন যে সারফেস, সেই ইনক্লাইন সারফেসের সাথে কিন্তু সে হচ্ছে পারপেন্ডিকুলারলি প্লেস হবে। একইভাবে এই সাইডেও সেমটাই হবে, এই সাইডে হচ্ছে তোমার এই সারফেসে পারপেন্ডিকুলারলি হচ্ছে তোমার পার্লিন সেকশনটা বসবে। এখানে যদি একটু মানে একবারে তো আমি টু ডে স্কেল আঁকতে পারতেছি না এখানে, যেহেতু স্ক্রিন ইউজ করে মাউস ইউজ করে আঁকতেছি। তো দেখো দোনো সাইডেই তোমার হচ্ছে যে ইনক্লাইন সারফেসটা আছে ট্রাসে, এই ইনক্লাইন সারফেসের সাথে কিন্তু সে পারপেন্ডিকুলারলি তোমার বোথ সাইড হচ্ছে পালেটগুলো প্লেস করা হয়েছে। ওকে, তো এই কারণে দেখো আলটিমেটলি তোমার একেবারে চূড়ায়, ওকে, অ্যাপেক্সে বা হচ্ছে রিজে যে তোমার হচ্ছে কিন্তু দুই সাইডে 2টা পার্লিন ইউজ হচ্ছে। এখন এভাবে যখন তুমি সবগুলা পার্লিন প্লেস করে ফেলো, তার উপরে হচ্ছে তুমি হচ্ছে এবার সিজিআই শিটটা ইউজ করো, আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, এই যে সিজিআই শিটটা ইউজ করছে, এই সিজিআই শিটের লোডটা ছিল এরিয়া লোড, সেখান থেকে সেটা পার্লিনে, এই যে পার্লিন যে এভাবে গেছে, সি সেকশনের পার্লিন যে এভাবে কানেক্টেড হয়ে আরেকটা ট্রাসের সাথে হচ্ছে মিলিত হয়েছে এরিয়া লোডের উপর থেকে, এখন আমাকে পার্লিনের উপরে ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, দ্যাট মিনস পার ফিটে, পার্লিনের পার ফিটে ইউডিএল আকারে লোডটাকে প্লেস করতে হবে। এটা হচ্ছে কথা। তো
এটা বারবার বলতেছি, মনে রাখবে যে ট্রাসের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে তোমার, সরি, পার্লিনের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ট্রাসের সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি প্লেস করা হচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে আমাদের প্রথম কাজ যেটা হবে, প্রথম কাজ হচ্ছে পার্লিনের ডিজাইন করা। ওকে, আমরা প্রথমে কিছু লোড, কি কি লোড আসতে পারে পার্লিনের উপরে সেটা হিসাব করব, সেই অনুযায়ী আমরা অ্যাজিউম করে নিব যাচ্ছে এই লোডগুলো পার্লিনের উপরে আসতে পারে, সুতরাং আমরা এত এত লোড ধরে অ্যাজিউম করে স্টার্ট করলাম করার পরে আমাদের ফাইনালি যখন আমি পার্লিনের সেকশন বের করব, তখন আমাকে আবার অ্যাজাম্পশনকে ক্রস চেক করতে হবে যে আমি যেটা অ্যাজাম্পশন করছিলাম সেটা ঠিক আছে কিনা। আমি অত লোড ধরে যে আমি পুরো ডিজাইনটা করলাম, এখন যে সেকশনটা আমি ফাইনালি চুজ করলাম সেই সেকশনটা আমার এজিউম করা লোডটাকে নিতে পারবে কিনা সেটা আমাকে ক্রস চেক করতে হবে, ঠিক আছে। তো এখন প্রথম যে জিনিসটা বুঝার, আমাকে একটু বলতে পারবা যে ট্রাসের ক্ষেত্রে, সরি ট্রাসের না, পার্লিনের ক্ষেত্রে দেখো আমার একটা ট্রাসের সাথে আরেকটা ট্রাস এভাবে, মানে একটা ট্রাস আরেকটা ট্রাস এভাবে প্লেস করা, একটা ট্রাসের সাথে আরেকটা ট্রাস আমি পার্লিন এবং পার্লিনের ডিফ্লেকশন কমানোর জন্য স্যাগ্রোড ইউজ করতেছি, এবং পুরো অ্যারেঞ্জমেন্টটা ডিফ্লেকশনের জন্য আমি বিভিন্ন রকম ব্রেসিং সিস্টেম ইউজ করতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবং হচ্ছে এই সব কিছুর উপরে সিজিআই শিটটা দিয়ে দিচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে যখন তুমি পার্লিনের ডিজাইন করতে যাবা, প্রথমে তো বুঝতে হবে যে পার্লিনের উপর কি কি লোড আসতেছে। আমাকে বলতে পারবা তোমাদের মানে দেখে কি মনে হচ্ছে যে পার্লিনের উপরে কিসের কিসের লোড আসতেছে যেটা পার্লিনের বিয়ার করা লাগবে, পার্লিনের বহন করা লাগবে? ম্যাম উইন্ড লোড। এনি আইডিয়া? ট্রাই দিতে পারো। ম্যাম উইন্ড লোড আছে, সিজিআই শিটের লোড আছে, হুম, আর ম্যাম পার্লিনের নিজের যে ওয়েট, সেলফ ওয়েট যেটা আর কি। ওকে, আচ্ছা, গুড, ঠিক আছে। তো হচ্ছে তোমার পার্লিনের উপরে কি ডেড লোড আসতেছে, সিজিআই শিটের যে ডেড লোড সেটা পার্লিনের উপর আসতেছে, পার্লিনের সাথে যে স্যাগরডটা কানেক্টেড আছে সেই স্যাগরডের লোড আসতেছে, তারপরে পার্লিনের নিজের সেলফ ওয়েটও কিন্তু নিজেকে ক্যারি করতে হবে, তারপরে যে তারপর হচ্ছে উইন লোড আসতেছে, এই সবগুলো হচ্ছে পার্লিনের নিতে হবে। ওই যে অ্যাঙ্গেলগুলার লোডও তো ব্রেসিং, আচ্ছা, তো এই লোড গুলো হচ্ছে পার্লিনের উপরে আসতেছে, যদি হচ্ছে তোমার স্যাগরড ব্রেসিং এগুলার হচ্ছে লোডটা হচ্ছে খুবই নেগলিজিবল, তুমি ধরতেও পারো না ধরলেও ওকে, ঠিক আছে। তো আমরা পার্লিনের ডিজাইনটা দুইটা ধাপে করব। একটা ধাপে আমরা শুধুমাত্র চিন্তা করব যে তোমার এই সিজিআই শিটের উপরে, দ্যাট মিন্স পার্লিনের উপরে শুধুমাত্র ডেড লোড আসতেছে এটা ধরে একটা সেকশন ডিজাইন করব। আমরা ধরবো যে শুধুমাত্র ডেড লোড ক্যারি করতেছে পার্লিন, এবং সেই ডেড লোডটাকে সে ট্রাসের জয়েন্টে হচ্ছে ট্রান্সফার করে দিচ্ছে। এইভাবে আমরা একটা পার্লিন ডিজাইন করব এবং ডিজাইন করার পর একটা সেকশন পাবো। একইভাবে আমরা আরেকটা পার্লিন ডিজাইন করব যেখানে আমরা ধরবো যে ডেড লোড প্লাস উইন লোড দোনোটাই আসতেছে, ওকে, ডেড লোডও আসতেছে উইন লোডও আসতেছে, এটা ধরে আরেকটা পার্লিন ডিজাইন করব। এই দুইটা ডিজাইনের মাধ্যমে আমি পার্লিনের দুইটা সেকশন পাবো। এই দুইটা সেকশনের মধ্যে যে সেকশনটা লার্জার হবে সেই সেকশনটাই হচ্ছে আমার পার্লিন সেকশন হিসেবে ইউজ হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমাদের টার্গেট হচ্ছে আমরা ডেড লোড কনসিডার করে কিভাবে পার্লিনের ডিজাইন করতে পারি সেই জিনিসটা বুঝবো। আচ্ছা, কিভাবে লিখবো? আমাদের শুরুটা হচ্ছে এরকম হবে, তোমাদের ডিজাইন অফ পার্লিনের প্রথম পার্টটা হচ্ছে কনসিডারিং ডেড লোড অনলি, তুমি শুধুমাত্র ডেড লোড কি কি আসতেছে সেটা কনসিডার করে পার্লিন ডিজাইন করবা। এখন যেটা একটু আগে তোমাদের জিজ্ঞাসা করলাম যে কি কি ধরনের ডেড লোড আসতে পারে পার্লিনে, যেমন মনে করো এইখানে কিন্তু পুরোটাই অ্যাজাম্পশন করতেছি, কিন্তু লাস্টে আমরা সেকশন পেয়ে যাওয়ার পরে আমাদের ক্রস চেক করে দেখতে হবে যে তোমার আমার অ্যাজাম্পশনটা ওকে আছে কিনা। তো ধরো আমরা শুরুতে ধরে নিচ্ছি যে সিজিআই শিটের যে থেকে যে ওয়েটটা আসতেছে সেটা হচ্ছে 2 পিএসএফ। পিএসএফ মানে কি? পাউন্ড পার স্কোয়ার ফিট, দ্যাট মিনস এরিয়া লোড মিন করতেছে, কিন্তু পার স্কোয়ার ফিটে 2 পাউন্ড হচ্ছে লোড আসতেছে। তারপরে পার্লিনের সেলফ ওয়েটটা ধরে নেওয়া হয়েছে 2 পিএসএফ। স্যাগরড তোমরা চাইলে ধরতে পারো, তোমাদের মনে হয় ডেটাটার মধ্যে হচ্ছে স্যাগরড ব্রেসিং এগুলোর জন্য হচ্ছে লোড দিয়ে দেওয়া আছে তোমাদের পার্ল, এই যে দেখো অ্যাজিউম ডেড লোড। তো আমি এখানে যেরকম ধরে করতে বলছি তোমাদের এখানে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা। তোমরা হচ্ছে সিজিআই শিটের জন্য 2 + x/50 করে তোমাদের যত পিএসএফ আসে সেই লোডটা ধরবা। পার্লিনের সেলফ ওয়েটের জন্য 1.5 + x/50, এইটা করে যত পিএসএফ আসে সেটা হচ্ছে পার্লিনের সেলফ ওয়েট হবে। তারপরে স্যাগরড প্লাস ব্রেসিং এর জন্য হচ্ছে 1 + x/50 পিএসএফ। ওকে, এইভাবে তিনটা তোমাদের জুম করব। ওকে, তো হচ্ছে তোমাদের দেখো যে এই লাইনটাতে মানে তুমি যে স্টার্ট করবা ডিজাইনটা, কোন ডেড লোড কোনটা ধরবা, মানে সিজিআই শিটের ডেড লোড কত ধরবা,
পার্লিনের ডেল লোড বা সেলফ ওয়েট কত ধরবা, স্যাগ রড ব্রেসিং থেকে কত ওয়েট আসতেছে, এই তিনটা ওয়েট কত ধরবা, সেটা একটা জেনারেলাইজ ফর্মুলা দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু এটা মানে প্র্যাকটিক্যাল লাইফে এরকম কোনো ফর্মুলা নাই, জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য এইভাবে ইনফরমেশনটা দিয়ে দেওয়া আছে। প্র্যাকটিক্যাল লাইফে তুমি যেটাই এজিউম করে ডিজাইন স্টার্ট করো না কেন, লাস্টে পার্লিনের সেকশন পেয়ে যাওয়ার পরে তোমাকে এটা ক্রস চেক করতে হবে, এটা হচ্ছে কথা। তো তোমাদের রিপোর্টের জন্য তোমরা এভাবে জেনারেলাইজ যে ফর্মুলাটা দেওয়া আছে সেখান থেকে তুমি তোমার স্টুডেন্ট আইডি বসে কত লোড আসে সেই অনুযায়ী ক্যালকুলেশনটা করবা। তো দেখো এখানে রুফি মানে সিজিআই শীট, পার্লিনের সেলফ ওয়েট এবং স্যাগরড প্লাস বেসিন থেকে যত ওয়েট আসতেছে সেটা হচ্ছে তোমাদের ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তো হচ্ছে তোমরা যেহেতু তোমাদের ওই ইনফরমেশনে আমি দিয়ে দিছি, ওই ইনফরমেশনে তোমরা ধরে করবা। ওকে, তো হচ্ছে এখানে দেখো, মনে করো আমি এখন তোমাদের যেটা ব্যাখ্যা করতেছি সেটার পারপাসে সিজিআই শীট হচ্ছে তোমার 2 PSF ধরলাম, পার্লিনের সেলফ ওয়েট 2 PSF ধরলাম। আমি এখানে স্যাগরডের ওয়েটটা নেগলিজিবল ধরছি, আমি চাইলে 1 PSF ও ধরতে পারতাম, ঠিক আছে। যেমন তোমাদের এখানে যেহেতু দিয়ে দিছি ইনফরমেশন, তোমরা হচ্ছে 1 মানে যেটা আসে তোমাদের যত পিএসএফ সেটা ধরে করবা। তো এরপরে দেখো ফাইনালি যখন তুমি ডিফারেন্ট কাইন্ড অফ যেই সেলফ ওয়েটার বা যে লোড ডেড লোড পার্লিনের নিতে হবে সেই সবকিছু অ্যাজিউম করার পর আমি যদি টোটাল ডেড লোড যেটা হচ্ছে পার্লিনকে নিতে হবে বা পার্লিনের উপরে আসবে সেটা হিসাব করি, তাহলে এখানে এই তিনটা থেকে যে টোটাল ডেড লোড যত আসতেছে সেটা যোগ করে দিব। ওকে, তো 2+2 এখানে আমি বলতেছি যে আমি এখানে মানে এখন আপাতত তোমাদের ব্যাখ্যার জন্য নেগলিজিবল ধরতেছি। আমি যদি 1ও ধরতাম তাহলে আনসারটা আসতো 2+2+1, দ্যাট মিনস 5 PSF হতো, ঠিক আছে। এখন দেখো টোটাল ডেড লোড, এই তিনটার ডেড লোড যোগ করলে 2+2+0 টোটাল 4 PSF আসছে, টোটাল এরিয়া ডেড লোড। ওকে, পার্লিনের উপরে টোটাল ডেড লোড আসতেছে 4 PSF। পার্লিনের উপরে যে 4 PSF লোডটা আসতেছে সেটাকে তোমাকে ইউডিএল আকারে কনভার্ট করতে হবে। পিএসএফ মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ফিটে আসতেছে, তোমাকে ইউডিএল এ কনভার্ট করতে হবে, মানে পাউন্ড পার ফিটে কনভার্ট করতে হবে। এখন আসো কিভাবে করবা। দেখো আমি এই সাইডের জন্য 4টা পার্লিন, 1টা 2টা 3টা 4টা। তোমার শুরুতে যে এরিয়া লোডটা আসতেছিল বা পিএসএফ, এই যে 4 PSF লোড যেটা আসতেছিল সেটা কিন্তু পুরো এবিসিডি সারফেসে আসতেছিল এরিয়া লোড আকারে। এখন আমি চাচ্ছি এই এরিয়া লোডটাকে পার্লিনের উপরে পার ফিট আকারে, মানে পার্লিনের যে পুরো এই লেন্থটা এটার পার ফিট লেন্থে কত লোড আসতেছে সেভাবে ইউডিএল আকারে কনভার্ট করব। আচ্ছা কিভাবে করব, এই টোটাল এরিয়া লোড এই 4টা পার্লিন এবিসিডি সাইডের যে 4টা পার্লিন আছে সেই 4টা পার্লিন এই কিভাবে নিবে সেটা দেখি আমরা। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এই 4টা পার্লিনের মাঝে কি 3টা প্যানেল তৈরি হয়েছে। ওকে, এই 3টা প্যানেলকে সমান 2 ভাগে ভাগ করব। দেখো এই প্যানেলটা যেটা, ওকে, এই 2টা পার্লিনের মাঝে যে প্যানেলটা, এই প্যানেলটাকে আমি সমান 2 ভাগে ভাগ করতেছি। তারপর এই 2টা পার্লিনের মাঝে যে প্যানেলটা এটাকে সমান 2 ভাগে ভাগ করতেছি। এই 2টা পার্লিনের মাঝে যে প্যানেলটা সেটাকে সমান 2 ভাগে ভাগ করতেছি। এই গেল 3টা পার্লিন, সরি এই 3টা প্যানেলকে সমান 2 ভাগে ভাগ করে ফেললাম। এখন দেখো এই যে এতটুকু, ওকে, প্যানেলটা ভাগ করার পর এই যে এতটুকু এরিয়া, এই এতটুকু এরিয়ার লোড আমি এখন এই যে দেখো এই এতটুকু এরিয়ার লোডটা নিবে হচ্ছে এই পার্লিনটা। ওকে, তারপরে আসি এই প্যানেলের অর্ধেক এবং এই প্যানেলের অর্ধেক, এতটুকু এরিয়াতে যত লোড আসতেছে এই টোটাল লোডটা নিবে হচ্ছে এই প্যানেল, এই পার্লিনটা, ঠিক আছে। মানে হচ্ছে তার লেফটের হাফ হচ্ছে হলো হাফ প্যানেল এরিয়ায় যে লোড আসতেছে এবং রাইটের প্যানেলের হাফ প্যানেল এরিয়াতে যে লোডটা আসতেছে এই টোটাল লোডটা নিবে এই পার্লিন। একইভাবে তোমার এই পার্লিন নিবে হচ্ছে তার লেফটের এখানে হাফ অফ দ্য প্যানেলে যতটুকু লোড আসতেছে এবং রাইটের হাফ অফ দ্য প্যানেলে যতটুকু লোড আসতেছে, দ্যাট মিনস হচ্ছে এই এতটুকু লোডটা নিচ্ছে হচ্ছে তোমার এই পার্লিনটা। এবং লাস্টলি হচ্ছে তোমার এই যে এতটুকু লোড, ওকে, কর্নারের এতটুকু হাফ অফ দ্য প্যানেলের লোড নিচ্ছে এই পার্লিন। এভাবে হচ্ছে এই এবিসিডি সাইডে যে 4টা পার্লিন আছে সেই পার্লিন লোড নিচ্ছে। এতটুকু কি বুঝছো? জি ম্যাম। আচ্ছা একটু আজানটা শেষ হয়। ম্যাম একটা কোশ্চেন ছিল।
আজানটা শেষ হোক। আচ্ছা, যেখানে ছিলাম আমরা আমরা দেখলাম যে এবিসিডি যে সারফেসটা, এই সারফেসে আমরা যে 4টা পার্লিন ড্র করছি, এই যে এই 4টা পার্লিন দেখা গেছে যে এই প্যানেলের যে হাফ, এবং আমি প্রত্যেকটা প্যানেলকে সমান 2 ভাগে ভাগ করছি। এই পার্লিনটা হচ্ছে লেফট এবং রাইটের হাফ প্যানেলের যে টোটাল এরিয়াতে লোড আসতেছে সেই লোডটা ক্যারি করতেছে এই পার্লিন। একইভাবে এই পার্লিনটা তার লেফট এবং রাইটের হাফ হাফ প্যানেলের যে এরিয়া লোড আসতেছে সেটা ক্যারি করতেছে। আর এই পার্লিনটা দেখো এই প্যানেলের হাফ লোড ক্যারি করতেছে, এবং এই পার্লিনটা হচ্ছে এই প্যানেলের হাফ লোড ক্যারি করতেছে। তো আলটিমেটলি আমরা কি এটা বলতে পারি যে এবিসিডির যে হচ্ছে যে সারফেসটা, এই এবিসিডি এই সাইডটার যে 4টা পার্লিন ছিল, এই 4টা পার্লিনের কর্নারের 2টা পার্লিন যতটুকু এরিয়া লোড ক্যারি করতেছে, ইন্টেরিয়রের যে 2টা পার্লিন আছে সে তার দ্বিগুণ পরিমাণ লোড ক্যারি করতেছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ma'am. ঠিক আছে, ফাইন। তো হচ্ছে আমি মনে করো তোমাদের এখন ব্যাখ্যার জন্য বললাম যে স্প্যানের লেনটা হচ্ছে 40 ফিট, এবং হচ্ছে রাইজ টু স্প্যান রেশিও হচ্ছে 1/4। সেখান থেকে আমরা রাইজের লেন পাবো 10 ফিট। তাহলে আমি যদি এই লেনটা 10 ফিট জানি, এবং যেহেতু এটা সিমেট্রিক ট্রাস, সুতরাং হচ্ছে তোমার মিড পয়েন্ট থেকে এতটুকু লেন্থ হবে হাফ অফ দ্য স্প্যান, দ্যাট মিনস 20 ফিট। তাহলে আমি এই ইনক্লাইন লেনটা কত সেটা বের করতে পারবো পিথাগোরাসের সূত্র থেকে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে লেন্থ আসবে 22.36 ফিট। আচ্ছা, এখানে যদি 3টা টপ কোডের প্যানেল থাকে, তাহলে আমি যদি টোটাল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যত লেন্থ পেলাম, সেই লেন্থ ম্যাম বুঝি নাই কথাটা। টোটাল স্প্যান, ট্রাসের টোটাল স্প্যান হচ্ছে 40 ফিট, ঠিক আছে। তারপর হচ্ছে রাইজ টু স্প্যান রেশিও দিয়ে দেওয়া আছে। তাহলে রাইজ স্প্যান এবং হচ্ছে রাইজ টু স্প্যান রেশিও যদি দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমরা কি রাইজের ভ্যালু বের করতে পারবো। ভ্যালুটা আসবে 10 ফিট। ওকে, লাস্ট ক্লাসে জিনিসটা দেখাই দিছিলাম। তো রাইজ আসবে 10 ফিট। তারপর রাইজ আসা মানে কি, তোমার এ পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিসটেন্সটা, ওকে, এই হাইটটা তুমি জানো। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স কত সেটাও জানো, কারণ পুরা ট্রাস্ট হচ্ছে সিমেট্রিক ট্রাস্ট। সুতরাং
বটমের মিড পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা হবে টোটাল স্প্যানের ডিস্টেন্সের হাফ। তাহলে এই লেনটা হচ্ছে 10 ফিট এবং এই লেনটা হচ্ছে 20 ফিট। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি কি এই ইনক্লাইন লেনটা ইয়েস ম্যাম, root over of a length square plus a length square, ওকে? তাহলে root over of 10 square plus 20 square করলে দেখবা যে আসবে 22.36 সামথিং, আরো কিছু আসবে। আচ্ছা, তো এখন আমি টোটাল এই ইনক্লাইন লেনটা কত জানি, ওকে? এখন এখানে তিনটা টপ কোড আছে, মানে তিনটা টপ প্যানেল আছে আর কি, ওকে? তিনটা টপ কোড আছে। আমি টোটাল লেন্থকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকটা টপ কোডের লেন্থ কত পেয়ে যাব। আমি কিন্তু বারবার বলতেছি যে জিনিসটা, যে যেহেতু আমরা সিমেট্রিক ক্লাস ডিজাইন করতেছি, আমাদের বটম কোড লেন্থ সবগুলো সমান হবে, টপ কোড লেন্থ সবগুলো সমান হবে, কিন্তু ইনক্লাইন্ড আর ভার্টিক্যালটা কিন্তু সমান হবে না। ছবির দিকে তাকাইলেই তোমরা দেখতে পাবা যে হচ্ছে ইনক্লাইন্ড এবং ভার্টিক্যাল আসলে সমান হওয়ার কথাও না। হ্যাঁ, দেখো তোমার ভার্টিক্যাল লেন্থ কিন্তু ভার্টিক্যাল লেন্থ গুলো একটা থেকে আরেকটা একটু একটু করে বাড়তেছে। ইনক্লাইন লেন্থের ক্ষেত্রে সেম। ইনক্লাইন লেন্থে একটা জিনিস হবে, এই লেন্থের এই ইনক্লাইন কর্ডটার লেন্থ যত হবে এই ইনক্লাইন কর্ডটারও লেন্থ একই হবে, যেহেতু সিমেট্রিক। একইভাবে এই লেন্থ এবং এই লেন্থটা সমান হবে, ওকে? বাট টপ কোডের ক্ষেত্রে এই 6টা টপ কোডের লেন্থই সমান হবে, বটমের ক্ষেত্রে বটমের 6টা লেন্থই সমান হবে, যেহেতু সিমেট্রিক ক্লাস, ওকে? তো তাহলে আমি দেখো এই ইনক্লাইন লেনটা কত পাইলাম, 22.36, এবং দেখ তিনটা প্যানেল আছে টপ কোডের। তাহলে আমি বাই 3 করলে প্রত্যেকটা টপ কোডের লেন্থ পাবো 7.45 সামথিং। তো আমি এটা একটু শর্ট করে এখন লিখতেছি 7.5 ফিট। তাহলে আমি তখন কথাটাকে এভাবে লিখতেছি যে তিনটা প্যানেল যেহেতু আছে 3 প্রত্যেকটা প্যানেলের লেন্থ 7.5, তাহলে 3 7.5 মানে তিনটা 7.5 যোগ করে দিলে কত পাচ্ছ, অথবা 3 × 7.5 করলে তুমি 22.36 ফিট পাচ্ছ। আচ্ছা, এটা করার কারণ কি? এখন আসো যে এই যে তোমার এই পার্লিনটা তার লেফট এবং রাইটের হাফ হাফ করে যে প্যানেল লেন্থটা নিয়ে ফেললো, দেখো আমরা একটু আগে হিসাব করে দেখলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একটা টপ কোড পয়েন্ট থেকে আরেকটা টপ কোড জয়েন্ট পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 7.5 ফিট, ওকে? গ্রিন কালারের যে পার্লিনটা, এই পার্লিনটা এই প্যানেলের হাফ যে লেন্থটা, ওকে, এই প্যানেলের হাফ এরিয়াতে যে লোডটা আসতেছে সেটা ক্যারি করতেছে। একইভাবে এই পার্লিনটা তোমার এই যে প্যানেলটা, এই প্যানেলের এতটুকু যে হাফ পরিমাণ এরিয়াতে যে লোড আসতেছে সেটা ক্যারি করতেছে। তাহলে দেখো এই এতটুকু, এই পয়েন্ট থেকে এত, এই হাফ পর্যন্ত ডিস্টেন্সটা কত, 7.5/2। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ওকে, এই প্যানেলের হাফ পর্যন্ত ডিস্টেন্স কি 7.5/2 না? পার্লিন তার বামের প্যানেলের হাফ এরিয়াতে যে লোড আসতেছে সেটা ক্যারি করতেছে, এবং ডানের হাফ এরিয়াতে যে লোডটা আসতেছে সেটা ক্যারি করতেছে, ওকে? মানে এইটা হচ্ছে কি টোটাল প্যানেল, এই টোটাল প্যানেলের এই হাফটা সে ক্যারি করতেছে, আবার এই যে টোটাল প্যানেল, এই টোটাল প্যানেলের হাফ সে ক্যারি করতেছে। এই টোটাল হাফ টোটাল এই এরিয়াতে যে লোডটা আসতেছে সেই লোডটা হচ্ছে এই পার্লিনটা ক্যারি করতেছে। তাহলে আমি এই পয়েন্ট থেকে এই প্যানেলের হাফ পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে? তোমার টপ কোড জয়েন্টে যে তুমি এতটুকু ফুল ডিস্টেন্স পাইলা 7.5, তার অর্ধেক হবে না? একইভাবে এই কেসও কি এটা হবে না যে তোমার 7.5 ডিভাইডেড বাই 2 হওয়ার কথা না? তাহলে আমি যদি বলি এই পার্লিন টোটাল এই পাশের 7.5 উইথের সমান পরিমাণ হচ্ছে এরিয়াতে যেই লোডটা আসতেছে সেই লোডটা ক্যারি করতেছে। লেফটে 7.5/2, রাইটে 7.5/2, মানে হচ্ছে আসলে আমি যদি এখন বলি যে এই রেক্টেঙ্গুলার এরিয়া, যে রেক্টেঙ্গুলার এরিয়ার উপরে আসা লোডটা এই পার্লিন ক্যারি করতেছে, সেটা আসলে কি হবে 7.5 ইনটু বে ডিসটেন্স অথবা লেন্থ অফ দ্য পার্লিন। আমি এতটুকু রেক্টেঙ্গুলার এরিয়ার যদি আমি এরিয়া বলি, এরিয়াকে কি আমি লিখতে পারি যে হচ্ছে তোমার 7.5 ইনটু হচ্ছে তোমার বে ডিসটেন্স, বলা যায়? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা। আর হচ্ছে এই যে 7.5, এই 7.5 আসলে কি তোমার পার্লিনের স্পেসিং না? কারণ দেখো এই পয়েন্টে একটা তুমি পার্লিন বসালা, তার ঠিক 7.5 ফিট ডিস্টেন্সে তুমি আরেকটা পার্লিন বসাইছো, এভাবে 7.5 করে করে তুমি পার্লিন বসাইছো। তাহলে তুমি যে টপ কোডের লেন্থটা পাইলা সেটাকে কি তুমি আসলে পার্লিনের স্পেসিং বলতে পারো না? স্পেসিং,
স্পেসিং আমরা বলছিলাম যে কত ডিস্টেন্স পরে পরে বসাচ্ছি একটা জিনিস, সেটাকে স্পেসিং বলতেছি। তাহলে আমি এই যে 7.5 অথবা টপ কোডের যে লেন্থটা, সেটাকে কি পার্লিনের স্পেসিং বলতে পারি? ম্যাডাম কথাটা ক্লিয়ার বুঝি নাই। আচ্ছা দেখো, আমরা স্পেসিং এর ক্ষেত্রে কি বলছিলাম যে একটা মানে সিমিলার টাইপের মেম্বার তুমি মনে করো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে পরে বসাচ্ছ, ওকে, তখন আমরা এই ডিস্টেন্সটাকে কি স্পেসিং বলতেছি না? সেম একইভাবে আমি বলতেছি যে আমি এই যে এখানে একটা পার্লিন বসালাম, এখানে একটা পার্লিন বসালাম, কতটুকু ডিস্টেন্সে বসালাম? 7.5 ডিস্টেন্সে একটা পার্লিন বসালাম, আবার 7.5 ডিস্টেন্সে আরেকটা পার্লিন জয়েন্ট হলো, আবার 7.5 ডিস্টেন্সে আরেকটা পার্লিন। তো আমরা যেটাকে হচ্ছে এই লেনটাকে আমরা একটু আগে 7.5 যে লেনটা পেলাম সেটাকে কি বলতেছিলাম আমরা? সেটাকে আমরা বলতেছিলাম টপ কর্ডের লেন্থ। সেই টপ কর্ডের লেন্থটাই কি আসলে তোমার পার্লিনের স্পেসিং না? কারণ ইয়েস ম্যাম। এত ডিস্টেন্স পর পর আমরা পার্লিনটাকে বসাচ্ছি। আচ্ছা, তো তাহলে আমরা এরিয়া লোড জানি 4 পিএসএফ, এবং আমরা দেখলাম যে এই 4 পিএসএফ লোড, এই 4 পিএসএফ লোড হচ্ছে এই পার্লিন হচ্ছে 7.5 ইনটু বে ডিস্টেন্স পর্যন্ত যে এরিয়াটা আসতেছে সে এতটুকু হচ্ছে ক্যারি করতেছে। একইভাবে এই ট্রাসের এই পার্লিনের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী হচ্ছে, সে 7.5 ইনটু বে ডিস্টেন্সের সমান যে এরিয়াতে লোড আসতেছে সেটা ক্যারি করতেছে। কিন্তু কর্নারের এই পার্লিন এবং এই পার্লিন তাদের ক্ষেত্রে এরিয়াটা কি হচ্ছে? তাদের ক্ষেত্রে কিন্তু উইডটা হচ্ছে 7.5 ডিভাইডেড বাই 2 ইনটু এরিয়াটা ঠিক থাকতেছে বে ডিস্টেন্স, ঠিক আছে? কারণ এদের ক্ষেত্রে কিন্তু এরিয়াটা কি হাফ হয়ে যাচ্ছে না? মাঝের ইন্টেরিয়র পার্লিন গুলো কিন্তু লেফটের এবং রাইটের দোনোটা প্যানেলেরই হাফ হাফ করে এরিয়া পাচ্ছে, তার টোটাল উইথ হয়ে যাচ্ছে 7.5 বাই 2। কর্নারের যে পার্লিন গুলো আসতেছে তাদের কিন্তু উইথ হচ্ছে কি 7.5 বাই 2 এবং লেন্থটা হচ্ছে সেম থাকতেছে বে ডিস্টেন্স। এতটুকু কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তো এটা কেন বললাম, আমাদের এখন টার্গেট হচ্ছে এই যে টোটাল এবিসিডি সারফেসের উপর এরিয়া, মানে এই টোটাল এবিসিডি এরিয়ার উপরে যে এরিয়া লোডটা ছিল সেই এরিয়া লোডকে ইউডিএল লোড আকারে আমরা এবিসিডি সারফেসের যে 4টা পার্লিন আছে, এবিসিডি সাইডের যে 4টা পার্লিন আছে এই 4টা পার্লিনের উপরে ইউডিএল আকারে হচ্ছে দিয়ে দিব। ওকে, তো এখন আসো এরিয়া লোড। এরিয়া লোড মানে হচ্ছে কত? পাউন্ড পার ফিট স্কয়ার, মানে পিএসএফ যেটা, সে আছে হচ্ছে পিএসএফ লোড আকারে। আমার টার্গেট হচ্ছে সেটাকে আমি ইউডিএল এ নিয়ে আসবো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড মানে হচ্ছে মানে লোড পার ডিস্টেন্স, ওকে, পাউন্ড পার ফিট। আমার টার্গেট হচ্ছে পাউন্ড পার ফিট স্কয়ারকে পাউন্ড পার ফিটে নিয়ে আসবো। তোমরা এইসব ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু হচ্ছে ইউনিটের দিকে একটু কেয়ারফুল থাকবা, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এরিয়া লোডকে ইউডিএল লোডে কনভার্ট করা। তাহলে আমি পিএসএফ কে বা পাউন্ড পার ফিট স্কয়ার কে পাউন্ড পার ফিটে কনভার্ট করতে যাচ্ছি। বলো তো কি করলে আমি এটাকে ইউনিটে কনভার্ট করতে পারি? ম্যাম পার্লিনের লেন্থ দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, পার্লিনের লেন্থ না, আমরা মানে হচ্ছে এইখানের অনুযায়ী বলে, এখানে কি আমি এইটার সাথে যদি আমি একটা ফিট গুণ করে দেই তাহলে একটা ফিট ক্যান্সেল হয়ে পাউন্ড পার ফিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে পার্লিনের আসলে লেন দিয়ে গুণ হবে না, পার্লিনের উইথ দিয়ে, মানে পার্লিনের উইথ না, আসলে যে যতটুকু এরিয়ার উইথে হচ্ছে লোড নিচ্ছে সেটা দিয়ে গুণ হবে। কারণটা কি, আমি কিন্তু চাচ্ছি পার্লিনের লেন্থের পার ফিটে কিন্তু আমি এই লোডটাকে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, আমি যদি যে 4 পিএসএফ আছে 4 পিএসএফ কে যদি আমি পার্লিনের লেন্থ দিয়ে গুণ করি তখন কিন্তু আসলে লোডটা চলে আসতেছে এই বরাবর। ওকে, তখন আমাদের বলতে হবে এটার পার ফিটে কত লোড আসতেছে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি পার্লিনের যে লেন্থটা, পার্লিনের যে টোটাল, মনে করো আমি 25 সাপোজ বে ডিস্টেন্স ধরতেছি, তাহলে আমি 25 যে টোটাল বে ডিস্টেন্স ধরতেছি বা 26 ধরতেছি সাপোজ, আমি পার্লিনের যে 26 বে ডিস্টেন্স ধরতেছি বা পার্লিনের স্প্যান লেন্থ ধরতেছি, আমি চাচ্ছি এই 26 ফিটের পার ফিটে কত লোড আসতেছে সেভাবে ইউডিএলটাকে কনভার্ট করতে। ওকে, তো আমি যদি ওইভাবে করতে চাই, আমার এই এতটুকু এরিয়া জুড়ে, দেখো এতটুকু পোর্শন এরিয়া জুড়ে হচ্ছে আমার 4 পিএসএফ লোড। আমি সেই 4 পিএসএফ লোডকে যদি এই উইথ দিয়ে গুণ করি, ওকে, দ্যাট মিন্স 7.5, অথবা আমি যদি পার্লিনের স্পেসিং যদি বলি, আমি 4 পিএসএফ কে যদি পার্লিনের স্পেসিং দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমি পার্লিনের পার ফিট লেন্থে কত লোড আসতেছে সেটা পাবো। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি দেখো আমার টোটাল লোড আসছে 4 পিএসএফ, এখন আমি সেটাকে পার্লিনের উপরে ইউডিএল আকারে আনতে চাচ্ছি, সেটাকে আমি ডিনোট করছি ডব্লিউডিএল, মানে ডেড লোড। ওকে, তাহলে দেখো 4 হচ্ছে টোটাল লোড এবং হচ্ছে পার্লিনের স্পেসিং হচ্ছে 7.5। ওকে,
তাহলে 4 ইন্টু 7.5 করে আমি হচ্ছে মানে পার্লিন স্পেসিং দিয়ে গুণ করে তোমার দেখো পার্লিনের পার ফিটে কত লোড আসতেছে। এই যে 30 পাউন্ড পার ফিট লোডটা আসছে, এটা আসছে কিন্তু তোমার এই যে পার্লিনের পার ফিটে 30 পাউন্ড লোড আসতেছে। তাহলে দেখো আমার প্রথম যে টার্গেটটা ছিল এরিয়া লোডকে ইউডিএল আকারে পার্লিনের উপরে নিয়ে আসা, সেই কাজটা হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমরা কি বললাম, আমরা বলছি যে পার্লিনটা আমি যখন এই ট্রাসের উপরে বসাবো, আমি ট্রাসের উপরে কি বসাবো, এই ট্রাসের সারফেসের পারপেন্ডিকুলারলি বসাবো। আচ্ছা, ট্রাসের সারফেসের পারপেন্ডিকুলারলি বসানোর পরে আমাদের টার্গেট হবে, আমরা হচ্ছে আরো আগে আগে যে জিনিসটা শিখছি যে কোনো একটা ফোর্স মনে করো, এই ফোর্সটা সে সাপোজ 2 নিউটন। তোমাকে বলা হয়েছে এই 2 নিউটন ফোর্সটাকে তুমি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এই দুইটা ডিরেকশনে কম্পোনেন্টে ভাগ করবা। ঠিক আছে, তোমাকে প্রশ্নে বলে দেওয়া আছে যে এই 2 নিউটন ফোর্সটাকে তোমাকে এই এক্স এক্সিস বরাবর একটা কম্পোনেন্টে ভাগ করতে হবে, ওয়াই এক্সিস বরাবর মানে হচ্ছে দুইটা লম্বুপাংশে ভাগ করতে হবে। এবং বলা আছে যে এই পোর্শনের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাকে বলতে পারো যে এক্স এক্সিসের মানে হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস বাদ দেই, এই পাশের কম্পোনেন্টের ভ্যালু কত হবে, এই পাশের কম্পোনেন্টের ভ্যালু কত হবে? cos 30 ডিগ্রি আর ওই পাশে পাবেন sin 30 ডিগ্রি। ফোর্সও তো বলতে হবে। ওকে, 2 cos, ও 2 cos 30 ডিগ্রি, यस ম্যাম। আচ্ছা 2 cos 30, আবার এটা হচ্ছে তোমার 2 sin 30। আচ্ছা, আর অনেকের আমাদের একটা মিসকনসেপশন থাকে, আমরা চিন্তা করি যে বেজে সবসময় 30 ডিগ্রি হবে, আর হচ্ছে তোমার ভার্টিক্যালে সবসময় সাইন কি বলে সাইন হবে। এটা কিন্তু সরি, মানে ভুলে 30 ডিগ্রি বলছি। মানে আমাদের সবসময় একটা ভুল কনসেপশন থাকে যে আমরা মনে করি বেজে অলওয়েজ হচ্ছে কস হবে আর হচ্ছে তোমার ওয়াই এক্সিস বরাবর সাইন হবে। নট নেসেসারি। ওকে, তোমার সাইন কিন্তু কস কিন্তু তোমার ওয়াই ডিরেকশনে হওয়া পসিবল। মোট কথা তোমার যেই যেই কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকবে সেই সাইডে কজ হবে। ওকে, মনে করো আমি ধরে নিলাম 5 নিউটন। ওকে, আমি বললাম যে এই এই অ্যাঙ্গেলটার তোমার ছিল মানে এই কম্পোনেন্টের সাথে তার অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এখন কি চেঞ্জ হবে, এখন এই কম্পোনেন্টের ভ্যালু কত হবে, এই কম্পোনেন্টের ভ্যালু কত হবে? মানে y কম্পোনেন্ট হবে হচ্ছে 5 cos 30 ডিগ্রি আর x কম্পোনেন্ট হবে হচ্ছে 5 sin 30 ডিগ্রি। গুড। ওকে, এর মানে হচ্ছে আমি যেই কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেলটা আছে সেই কম্পোনেন্টটাকে 30 চিন্তা করতেছি। ঠিক আছে, 30 না cos চিন্তা করতেছি। আর হচ্ছে তোমার যেই কম্পোনেন্ট এখানে cos 30 এখানে sin 30, মানে হচ্ছে এটা নেসেসারি না যে তোমার বেজেই সবসময় 30 হবে cos হবে আর y ডিরেকশন সবসময় sin হবে। ওকে, তোমার যেই কম্পোনেন্টের সাথে অ্যাঙ্গেল থাকতেছে সেই কম্পোনেন্টটাকে আমরা cos চিন্তা করতেছি। এখন যদি মনে করো না আমি এভাবে লিখবো না, আমি জানি যে এটা যেহেতু 30 তাহলে হচ্ছে এটা যেহেতু 30 তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি হবে। ওকে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। তখন যদি তুমি এটাকে 60 ডিগ্রি চিন্তা করো, তখন তোমার এই কম্পোনেন্টটা হচ্ছে তোমার 5 cos 60, আর তখন y ডিরেকশনের কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে তোমার 5 sin 60। ওকে, হিসাব করে দেখো আসলে 5 cos 30 আর 5 sin 60 একই জিনিস, একইভাবে এই দুইটা সেম একই জিনিস। মানে তোমাদের এটা বলার কারণ কি, যাতে তোমাদের মানে এই ধরনের মিসকনসেপশন না থাকে যে x এক্সিস বরাবর কম্পোনেন্টটাই cos কম্পোনেন্ট হয়, y এক্সিস বরাবরটাই sin হয়। এটা কিন্তু না। ঠিক আছে, অ্যাঙ্গেল যেটা সেটার সাথে cos লিখি আমরা, আর বাকিটা হচ্ছে sin দিয়ে লিখি। আচ্ছা, তো আমাদের এই যে আমরা ট্রাসের পারপেন্ডিকুলারলি পার্লিনটাকে বসালাম, আমাদের টার্গেট হচ্ছে এই পার্লিন সেকশনটাকেও তোমার দুটো এক্সিসে মানে আমরা যে টোটাল লোডটা পাইলাম সেটাকে দুটো এক্সিসে দুটো কম্পোনেন্টে ভাগ করব। আমরা এই সাইডের জন্য সে সাপোজ ধরে নিলাম যে এই এক্সিসটা হচ্ছে তোমার এক্স এক্সিস এবং এই যে তোমার সারফেসের পারপেন্ডিকুলারলি এই এক্সিসটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস। ওকে, এটা তোমার এক্স এক্সিস এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস। আর আমরা কি জানি সবসময় কি ডেড লোড কাজ করে কি, বা ডেড লোড কাজ করে কিন্তু গ্র্যাভিটি ডিরেকশনে। ওকে, দ্যাট মিন্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন। আমাদের ওজন বলো ভর বলো সবসময় কি তোমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। তো সেম ভাবে একইভাবে আমি যে টোটাল ডেড লোড পার্লিনের উপরে আসবে হিসাব করছি, সেই ডেড লোডটা কিন্তু আসলে তোমার এভাবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করতেছে। আমি যদি এখন একটু বড় করে ছবিটা আঁকি, এই হচ্ছে তোমার পার্লিনটা। ঠিক আছে, আমি চিন্তা করলাম যে তোমার এই এক্সিসটা এই এক্সিসটা হচ্ছে আমার এক্স এক্সিস আর তোমার
যে ট্রাসের সারফেস সেটার পারপেন্ডিকুলারলি এই এক্সিসটা হচ্ছে ওয়াই এক্সিস, এবং যে ইউডিএল তোমার হচ্ছে ইউডিএল না সরি হ্যাঁ তোমার হচ্ছে যে টোটাল ডেড লোডটা কাজ করতেছে কিন্তু সে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে, এই ডিরেকশন ডাব্লিউ ডিএল, টোটাল ডিএলটা কাজ করতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে। আমার এত কিছু করার কাজ কি, আমার কাজ হচ্ছে এই ডাব্লিউ ডিএলটাকে আমি দুইটা এক্সিসে ভাগ করব। একটা হচ্ছে আমি যদি এই লোডটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করি তাহলে কি একটা কম্পোনেন্ট হবে পজিটিভ এক্স এক্সিসের দিকে আর একটা কম্পোনেন্ট হবে নেগেটিভ ওয়াই এক্সিসের দিকে। ওকে, তাহলে আমি এই লোডটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলবো। এখন হচ্ছে আমার কম্পোনেন্টে ভাগ করার জন্য তো অ্যাঙ্গেল লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাঙ্গেল কোথা থেকে পাবো? তোমরা যদি জিওমেট্রি অনুযায়ী দেখো, তোমরা এটা জিওমেট্রিক্যালি বের করতে পারবা। সিমেট্রিক ট্রাস তো, সুতরাং ট্রাসের এই অ্যাঙ্গেল যত হবে, দ্যাট মিন্স স্লোপ অফ দ্য ট্রাস এই অ্যাঙ্গেল থিটা যত হবে এটাও সেম একই হবে। ওকে, এটা থিটা হইলে স্লোপ অফ দ্য ট্রাস থিটা হলে এটাও থিটা হবে। আর যদি এটা থিটা হয় তাহলে এটা জিওমেট্রিক্যালি তোমরা বের করতে পারবে, আমি এটা দেখাচ্ছি না। সেটা হচ্ছে যে যদি তোমার স্লোপ অফ দ্য ট্রাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে তোমার থিটা হবে। এটা হচ্ছে যেমন একটা ত্রিভুজের সাথে একটা ত্রিভুজের অ্যাঙ্গেল ম্যাচ করে করে বের করা যায়, এভাবে জিওমেট্রিক্যালি প্রুফ করা যাবে যে তোমার স্লোপ অফ দ্য ট্রাস যদি থিটা হয় তাহলে তোমার ওয়াই এক্সিস এর সাথে এই যে তোমার হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ডাব্লিউডিএলটা, দ্যাট মিন্স টোটাল ডেড লোডটা কাজ করতেছে, এই অ্যাঙ্গেলের মধ্যকার অ্যাঙ্গেলটাও স্লোপ অফ দ্য ট্রাসের সমান হবে, দ্যাট মিন্স থিটা হবে। আর যদি এটা থিটা হয় তাহলে বিপরীত কোণ অনুযায়ী আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। যখন তুমি থিটা, দ্যাট মিন্স স্লোপ অফ দ্য ট্রাস কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে বের করে ফেলার কথা। ওকে, আচ্ছা, তো স্লোপ অফ দ্য ট্রাস যখন জানো তখন তুমি এই ডাব্লিউডিএল কে যদি দুইটা কম্পোনেন্টে ভাগ করো, এই কম্পোনেন্ট আসতেছে তোমার, আমি যদি এই কম্পোনেন্টের নাম দেই ডাব্লিউ ডিএল এক্স, এক্স কম্পোনেন্ট, তাহলে ডাব্লিউ ডিএল এক্স ইকুয়াল টু আসতেছে হচ্ছে তোমার ডাব্লিউ ডিএল সাইন থিটা। এবং আরেকটা কম্পোনেন্টে যদি এই বরাবর এই লোডটাকে এই কম্পোনেন্ট বরাবর ভাগ করি, মানে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর ভাগ করি, এবং এটার নাম যদি দেই ডাব্লিউ ডিএল ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ ডিএল কস থিটা। ওকে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? জাস্ট হচ্ছে আমি দুইটা ডিরেকশনে লোডটাকে ভাগ করছি, একটা ডাব্লিউ ডিএল এক্স, এক্স ডিরেকশনটাকে ডাব্লিউ ডিএল এক্স বলতেছি, আর নেগেটিভ ওয়াই এর ডিরেকশনটাকে ডাব্লিউ ডিএল ওয়াই বলতেছি। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা হচ্ছে ডাব্লিউ ডিএল কস থিটা এবং এই কম্পোনেন্ট হচ্ছে ডাব্লিউ ডিএল সাইন থিটা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই দুইটি ক্যালকুলেশন করে আমরা বের করছি যে ডাব্লিউ ডিএল এক্স কত হবে, ডাব্লিউ ডিএল ওয়াই কত হবে। ওকে, ডাব্লিউ ডিএল এক্স কত আসবে ভ্যালু তোমার হচ্ছে, যেটা আমি একটু আগে ইউডিএল ডাব্লিউডিএল এর ভ্যালুটা পেয়ে গেছি। আর হচ্ছে তোমাদের এই যে অ্যাঙ্গেল অফ দা স্লোপ অফ দা ট্রাস বের করতে হবে। আমরা যদি এই লেন্থ জানি এবং এই লেন্থ জানি তখন আমি ট্যান থিটা ইউজ করে হাইট বাই বেস করে ইনভার্স টেন করলে কিন্তু আমি স্লোপ অফ দা ট্রাস পেয়ে যাব। তো আমি এই থিটার ভ্যালুটা যখন জানি, এটা মানে এটা আগে কিন্তু বের করে ফেলতেছি যখন এই ফিগারটা ড্র করতেছো, তাহলে তুমি থিটা এবং ডাব্লিউডিএল এর ভ্যালু বসাই দিলে ম্যাডাম এই থিটার মানটা কি ওই যে আমরা যে পিথাগোরাসের ব্যবহার করলাম, সূত্র ব্যবহার করলাম, ওই মানটা তো মনে হচ্ছে যে সেম প্রায়। না না না, ওইটা ছিল তোমার লেন্থের, ওটা ছিল এই লেন্থ বের করার জন্য পিথাগোরাস বের ওই সূত্র ইউজ করছে। তোমাকে এখন বের করতে বলছে এই থিটাটা, তাহলে সূত্রটা হবে কি tan থিটা। tan থিটা ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 20, সুতরাং থিটা ইকুয়াল টু হবে 10 ইনভার্স 10/20। ঠিক আছে, আমি এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, মানে হচ্ছে এই যে তোমাদের যে এই গিভেন ডাটাটা স্লোপ, এটার কথা বলতেছি। ঠিক আছে, তো এই থিটার ভ্যালু এবং ডাব্লিউডিএল এর ভ্যালু বসাই দেওয়ার পরে তুমি ডাব্লিউডিএলএক্স এবং ডাব্লিউডিএলওয়াই কত পেয়ে যাবা। ওকে, পাউন্ড পার ফিটে পেয়ে গেছে। এখন তুমি দুইটা ডিরেকশনে এই দুইটা লোড বসাইছো। ওকে, মাইক্রোফোনটা একটু অফ করে দাও। তুমি ডাব্লিউডিএলএক্স এবং ডাব্লিউডিএলওয়াই পেয়ে গেছো। এখন কি বল তোমাদের, মানে এখন যদি বলি যে আমি দুই ডিরেকশনে লোড পাইছি তাহলে আমার কি মোমেন্ট দুইটা আসা উচিত না? ডাব্লিউডিএলএক্স এর কারণে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, ডাব্লিউডিএলওয়াই এর কারণে আরেকটা মোমেন্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা তোমার এখন দুই ডিরেকশনে লোড চলে আসছে,
এখন তোমার এই ডিরেকশনে একটা লোড আছে, এই ডিরেকশনে একটা লোড আছে। এখন WDLX এর কারণে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, WDLY এর কারণে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে তোমরা একটু চিন্তা করে আমাকে বলো, দুইটা মোমেন্ট ক্রিয়েট হবে। একটা মোমেন্ট হচ্ছে MX মোমেন্ট, মানে হচ্ছে মোমেন্ট উইথ রেসপেক্ট টু X এক্সিস, আরেকটা মোমেন্ট হবে MYY, সেটা হচ্ছে মোমেন্ট উইথ রেসপেক্ট টু Y এক্সিস। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে WDLY, ওকে, WDLY এর কারণে কোন মোমেন্টটা তৈরি হবে এবং WDLX এর কারণে কোন মোমেন্টটা তৈরি হবে। আমরা লোড যে ডিরেকশনে আসে তার পারপেন্ডিকুলার ডিরেকশনের মানে তার পারপেন্ডিকুলার এক্সিসের রেসপেক্টে কিন্তু তোমার ডিফ্লেকশনটা বা মোমেন্টটা হয়, ঠিক আছে? তো আমি যদি এই জিনিসটাকে একটু দেখাই যে WDLY লোড যেটা আসতেছে, WDLY লোডটা আসলে কি, যখন আমি যদি মনে করি একটা পালেন ড্র করি, চিন্তা করি পালেনের উপরে লোডটা যদি এভাবে আসে, মনে করো আমি পুরাটা এইভাবে আঁকতেছি না, মানে পুরো পুরাটা বিম পুরাটা পালেন জুড়ে লোডটা আসছে, তাহলে এই লোডের জন্য ডিফ্লেকশনটা কি হবে, এরকম হবে না? অথবা আমি যদি এইখানে তোমার হচ্ছে ইয়াতে যে দেখাই, এখানে যদি লক্ষ্য করো, দেখো এ এক্সিসটাকে ওরা এক্স এক্সিস বলতেছে, তোমার এ এক্সিসটাকে ওয়াই এক্সিস বলতেছে, আর এ এক্সিসটাকে জেড এক্সিস বলতেছে। তাহলে যখন মনে করো এই পালিনের উপরে লোড আসবে, সে মনে করো নেগেটিভ জেড এক্সিস ডিরেকশনে, ওকে, আমার পজিটিভ জেডটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, আমার মনে করো লোড আসতেছে নেগেটিভ জেড এক্সিস ডিরেকশনে, মানে হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে লোড আসতেছে। তাহলে ওই লোডের জন্য আমার পালিনের ডিফ্লেকশনটা কিরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত না? ওকে, এই বরাবর যে ডিফ্লেকশনটা হচ্ছে সেটা কিন্তু আসলে জেড এক্সিস এর রেসপেক্টে হচ্ছে। ডিফ্লেকশন বলো বা মোমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তোমার সরি জেড না, ওয়াই এক্সিস এর রেসপেক্টে হচ্ছে। তোমার লোড আসতেছে নেগেটিভ জেড এক্সিস এর দিকে এবং ডিফ্লেকশন বা মোমেন্টটা হচ্ছে কিন্তু ওয়াই এক্সিস এর রেসপেক্টে হচ্ছে, ওয়াই এক্সিস এর রেসপেক্টে তোমার মোমেন্টটা হচ্ছে। তো একইভাবে এখানেও সেম একই কথা, যখন তোমার WDLY লোডটা এই ডিরেকশনে আসতেছে, এটার কারণে সে কিন্তু মোমেন্টটা ক্রিয়েট করতেছে এক্স এক্সিস এর রেসপেক্টে। একইভাবে যখন এক্স এক্সিস মানে এই ডিরেকশনে লোডটা আসতেছে, তখন তার বেন্ডিংটা হচ্ছে ওয়াই এক্সিস এর রেসপেক্টে। তো এই কারণে এখন হচ্ছে যে জিনিসটা, যখন WDLY লোডটা এই ডিরেকশনে আসতেছে, নেগেটিভ ওয়াই ডিরেকশনে আসতেছে, তখন আসলে আমরা একটু আগে দেখে আসছি যে এটা পার্লিন এই পয়েন্টে এবং এই পয়েন্টে, এই দুইটা পয়েন্টে কিন্তু ওয়াই ডিরেকশনে কানেক্টেড, সরি ওয়াই ডিরেকশনে এই দুইটা পয়েন্টে সে কানেক্টেড, এবং সেটা কি সিম্পলি সাপোর্টেড বিমের মতো কানেক্টেড। এই কারণে তোমার যখন ওয়াই ডিরেকশনে WDLY লোডটা আসতেছে, তার কারণে তার যে বেন্ডিংটা হচ্ছে সেটা একটা সিম্পলি সাপোর্টেড বিমের বেন্ডিং এর মতো হচ্ছে। ওকে, সে যেহেতু জাস্ট দুইটা জয়েন্ট পয়েন্টে কানেক্টেড, পিন কানেক্টেড জয়েন্টে, সুতরাং তোমার যে ডিফ্লেকশনটা হচ্ছে, ডিফ্লেকশনটা কিন্তু একটা সিম্পলি সাপোর্টেড বিমের যেরকম ডিফ্লেকশন হয়, মোমেন্টটা বের করতে যাবা, সেক্ষেত্রে তুমি সিম্পলি সাপোর্টেড বিমের যে মোমেন্টের সূত্রটা সেটা ইউজ করবা। তোমরা এতটুকু তো অলরেডি হয়তো শিখছো যে হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিমে সে, আমি যদি বলি যে WUDL, ওকে, একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপরে আমি বললাম যে এই হচ্ছে একটা বিম, এই বিমের উপরে একটা লোড ইউডিএল আছে, সেটা হচ্ছে W পাউন্ড পার ফিট, এবং এটা হচ্ছে একটা তোমার হচ্ছে পিন কানেক্টেড, এক পাশে মনে করো পিন আর এক পাশে হচ্ছে হিঞ্জ, সরি রোলার। এই ইউডিএল, এই সিম্পলি সাপোর্টেড বিমের উপরে এক পাশে ইউডিএল কাজ করতেছে, আর হচ্ছে রোলার, আর হচ্ছে তোমার পিন কানেক্টেড সাপোর্ট, এবং টোটাল লেন্থ অফ দ্য বিম, ওকে, টোটাল লেন্থ অফ দ্য বিম যদি L হয়, তাহলে এই ধরনের সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্টের সূত্র হচ্ছে WL²/8। আই থিঙ্ক এটা তোমরা হচ্ছে সলিড মেকানিক্স 1 এ শিখে ফেলছো। ওকে, একটা ইউডিএল আছে এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্টের সূত্র হচ্ছে WL²/8, মানে ডাব্লিউটা হচ্ছে তোমার লোড ইন্টেন্সিটি, দ্যাট মিন্স পাউন্ড পার ফিট ইউডিএল লোড, এবং এলটা হচ্ছে তোমার টোটাল লেন্থ অথবা স্প্যান অফ দ্য বিম ডিভাইডেড বাই 8। তো আমরা দেখতেছি যে যেহেতু পার্লিনটা জাস্ট দুইটা তোমার হচ্ছে টপকট জয়েন্টে দুইটা ট্রাসের যুক্ত আছে, দ্যাট মিন্স পিন কানেক্টেড জয়েন্ট, সুতরাং এই ট্রাসটা, এইটার ডিফ্লেকশনটা হবে হচ্ছে তোমার সিম্পলি সাপোর্টেড বিমের মতো। এই কারণে তোমার এই WDLY লোডের কারণে তোমার যে MXX মোমেন্টটা তৈরি হবে, সেই MX মোমেন্টটা হবে হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড মোমেন্ট।
দ্যাটস ওয়াই তোমার ডাব্লিউ, আমাদের ডাব্লিউ ডিএলওয়াই এর কারণে এমএক্সএস মোমেন্টটা তৈরি হচ্ছে, সুতরাং লোডটা হবে ডাব্লিউ ডিএলওয়াই। এল যেটা, এলটা আসলে কি এই ক্ষেত্রে লেন্থ অফ দা পার্লিন না, অথবা স্প্যান লেন্থ অথবা বে ডিসটেন্স যেটাই বলি সেটাই না এলটা সূত্রে? জি ম্যাম। ওকে, তাহলে ডাব্লিউ এল স্কয়ার ডিভাইডেড বাই 8। ওকে, তো ধরো সে সাপোজ তোমাদের হচ্ছে বে ডিসটেন্সটা আছে 26 ফিট দেয়া। ওকে, তোমাদের তো হচ্ছে সেটাই তো আসলে বে ডিসটেন্স। তোমাদের হচ্ছে এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের বে ডিসটেন্স, সেই অনুযায়ী তোমরা এল এর ভ্যালু সেই ভ্যালুটা ইউজ করবা। তো আমরা ডাব্লিউ ডিএলওয়াই হিসাব করে এসে দেখলাম ডাব্লিউ ডিএলওয়াই আসছে 26.83 পাউন্ড পার ফিট। তাহলে ডাব্লিউ ডিএলওয়াই এল এর ভ্যালু বসানোর পরে তোমার ডাব্লিউ ডিএলওয়াইটা বসাচ্ছ পাউন্ড পার ফিটে, ঠিক আছে, পাউন্ড পার ফিটে বসাচ্ছ এবং এলটাও ফিটে আছে। তাহলে তুমি টোটাল যে লোডটা পাবা পাউন্ড পার ফিট ইনটু ফিট স্কয়ার, তাহলে পাউন্ড ফিট আসতেছে মোমেন্টের ইউনিট। ইউনিটগুলো কেয়ারফুল থাকবে। এই পাউন্ড ফিটকে যদি তুমি হচ্ছে 1000 দিয়ে ভাগ করো তাহলে কি ফিট আসবে? ওকে, মাঝে হাইফেন দেওয়াটা কিন্তু বাই না, মাঝে হাইফেন দেওয়াটা আসলে গুণ আকারে পাউন্ড ফিট। যদি আমি পাউন্ড বাই হতো তাহলে আমি হচ্ছে যে এরকম বাই সাইনটা থাকতো। তোমরা একটু কেয়ারফুল থাকবা। লোডের ক্ষেত্রে ইউডিএল এর ক্ষেত্রে লোড পার ডিস্টেন্স, আর তোমার হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি লোড ইনটু ডিস্টেন্স। ওই আমরা m ইকুয়াল টু fx বলি যে ফোর্স ইনটু ডিস্টেন্স, ওইটা এখানে লোড ইনটু ডিস্টেন্স। ওকে, তো একইভাবে এখন আসো mxx বের হয়ে গেল। এখন my এর ক্ষেত্রে একটু কাহিনী আছে। my এর ক্ষেত্রে কি কাহিনী? যখন x ডিরেকশনে লোড আসতেছে, ঠিক আছে, যখন x ডিরেকশনে লোড আসতেছে আমরা কি বলছিলাম যে তোমার পার্লিনের এই পয়েন্টে হচ্ছে পার্লিনের একটা মিড পয়েন্ট থেকে আরেকটা মিড পয়েন্ট পর্যন্ত স্যাগ রড দ্বারা কানেক্টেড থাকে পার্লিনের ডিফ্লেকশন রিডিউস করার জন্য। এই কারণে যেটা হয় তোমার এক্স এক্সিসটা আসলে কি প্যারালাল টু দ্য ট্রাস সারফেস না? এক্স এক্সিস আসলে কি প্যারালাল টু দ্য ট্রাস সারফেস না? আমরা যদি ইয়েস ম্যাম। এখানে দেখি, ওকে, এক্স এক্সিসটা কিন্তু আসলে প্যারালাল টু দ্য ট্রাস সারফেস, এবং প্যারালাল টু দ্য ট্রাস সারফেস বরাবরই কিন্তু আমি স্যাগ রডগুলো কানেক্টেড করতেছি। এই কারণে যে জিনিসটা হয় তোমার পারেন্ট কিন্তু তিনটা জায়গায় সাপোর্ট পেয়ে যাচ্ছে ওয়াইড এক্স ডিরেকশন বরাবর। ওকে, সে হচ্ছে তোমার এই পয়েন্টে একটা পাচ্ছে স্যাগ রডের কারণে এখানে একটা সাপোর্ট পাচ্ছে, আরেকটা হচ্ছে আরেক ট্রাসের টপ কোর জয়েন্ট পর্যন্ত। এই কারণে যদি স্যাগ রডটা না থাকতো তাহলে এই ডিরেকশনের লোডের কারণে কিন্তু তার ডিফ্লেকশনটা এইভাবে হইতো, ঠিক আছে। কিন্তু এখানে পার্লিন থাকার কারণে সে এইভাবে ডিফ্লেকশন হইতে দিচ্ছে না। সে এখানে ডিফ্লেকশন হচ্ছে, এখানে 0 করে দিচ্ছে, আবার বাকি পোর্শনে ডিফ্লেকশন হচ্ছে। ওকে, স্যাগ রডটা থাকার কারণে, স্যাগ রডটা না থাকলে পুরো তোমার এইভাবে তোমার ডিফ্লেকশনটা হতো সিম্পলি সাপোর্টেড ডিফ্লেকশন হতো, মোমেন্টটা হতো সিম্পলি সাপোর্টেড মোমেন্ট। কিন্তু এই বরাবর স্যাগ রডটা থাকার কারণে সে তোমার এই জায়গাতে ডিফ্লেকশন হতে দিচ্ছে না। এই কারণে ডিফ্লেকশনটা এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং মোমেন্টটাও আর সিম্পলি সাপোর্টেড মোমেন্ট থাকতেছে না। মোমেন্টের আমি যদি এক্স ডিরেকশনের মোমেন্ট ডায়াগ্রাম বলি তাহলে এক্স ডিরেকশনের মানে এক্স ডিরেকশনের লোডের জন্য তোমার ওয়াই ডিরেকশনের মোমেন্ট ডায়াগ্রামটা এরকম একটা হবে মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, যেহেতু তোমার যদি স্যাগ রডটা না থাকতো তাহলে এটা হতো একটা টপ কোর জয়েন্টের সাপোর্ট আর এটা হতো আরেকটা টপ কোর জয়েন্টের সাপোর্ট, তখন তোমার ডিফ্লেকশনটা সিম্পলি সাপোর্টেড হতো, যেটা হয়েছে কিনা ওয়াই এর ক্ষেত্রে। ওকে, তোমরা আচ্ছা, তো ওয়াই এর ক্ষেত্রে এরকম দেখা একটা সিম্পলি সাপোর্টেড মোমেন্ট হলো। আর এক্স এর ক্ষেত্রে তোমার যখন মানে ডাব্লিউ ডিএলএক্স যে ডিরেকশনে আসতেছে সেই ডিরেকশনে স্যাগ রড থাকার কারণে সে এই পয়েন্টে একটা সাপোর্ট দিচ্ছে, ডিফ্লেকশন হতে দিচ্ছে না। এই কারণে মোমেন্টটা হচ্ছে এরকম টাইপের একটা মোমেন্ট হচ্ছে। তোমাদের তো যেহেতু সূত্রের সাথেই থাকবে মনে রাখার দরকার নাই। এখানে একটা পজিটিভ মোমেন্ট তৈরি হবে ওয়াই ডিরেকশনে আর একটা নেগেটিভ মোমেন্ট তৈরি হবে। পজিটিভ মোমেন্টে হচ্ছে 9/512 WDLX L স্কয়ার, আর নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে 1/32 WDLX L স্কয়ার। মানে তোমার এতটুকু পোর্শন সেমই, WDLX L স্কয়ার দুইটা পোর্শন সেম। এখানে হচ্ছে কোএফিশিয়েন্ট হচ্ছে 1/32, এখানে হচ্ছে 9/512। এখন হয়তো প্রশ্ন হতে পারে ম্যাডাম স্যাগ রড তো ওই পজিশনে আছে, তাহলে আমার ওয়াই এর ক্ষেত্রে মানে হচ্ছে WDLY লোডটা যখন আসছে তখন কেন হচ্ছে আমার স্যাগ রড কোনো ডিফ্লেকশন বাধা দিতে পারে না কেন ডিফ্লেকশনে? তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখো, WDLY লোডটা যখন আসতেছিল, WDLY লোডটা আসতেছিল কিন্তু এই ডিরেকশনে, এই লোডের কারণে কিন্তু ওই ডিরেকশনে সাপোর্ট দিচ্ছে না। এই কারণে তোমার যখন লোডটা আসতেছে তখন স্যাগ রডটা সহ নিচে কিন্তু চলে যাচ্ছে। ওকে, স্যাগ রড যেই ডিরেকশনে আছে সেই ডিরেকশনে থেকে সে কিন্তু
ও নেগেটিভ ওয়াই ডিরেকশনে যে ডাব্লিউ ডিএলওয়াই লোডটা আসতেছে তাকে কোনো ডিফ্লেকশনের ক্ষেত্রে বাধা দিতে পারতেছে না, কিন্তু তার ডিরেকশন বরাবর যখন ডাব্লিউ ডিএলএক্স লোড আসছে তাকে সে বাধা দিতে পারছে ডিফ্লেকশনের করার ক্ষেত্রে। কিন্তু ডাব্লিউ ডিএলওয়াই লোডটা আসতেছে কিন্তু স্যাগ রডের পজিশনের পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে, সে কিন্তু ডিফ্লেকশনে কোনো বাধা দিতে পারতেছে না। এই কারণে ডাব্লিউ ডিএলওয়াই লোডের ক্ষেত্রে বেন্ডিংটা হয়েছে সিম্পলি সাপোর্টেড বেন্ডিং, কিন্তু তোমার ডাব্লিউ ডিএলএক্স লোডের কারণে তোমার বেন্ডিংটা সিম্পলি সাপোর্টেড বেন্ডিং হয় নাই, তখন বেন্ডিং এর চেহারাটা দেখতেছে এরকম একটা চেহারা হয়েছে। তো আলটিমেটলি দুই ধরনের মোমেন্ট আসতেছে, পজিটিভ এমওয়াইওয়াই এবং নেগেটিভ এমওয়াইওয়াই। এই দুইটা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা বড়, ওকে আমরা পজিটিভ নেগেটিভ নিয়ে চিন্তা করব না, আমরা খালি দেখবো ভ্যালুটা, ঠিক আছে? এই দুটা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা বড় সেই ভ্যালুটাই হচ্ছে আমরা এমওয়াইওয়াই হিসেবে চিন্তা করব, ঠিক আছে? তো এখন স্বভাবতই তোমরা এখন চেক করে দেখবা, কিন্তু আসলে চেক করলে দেখবা যে এই দুটা ভ্যালুর মধ্যে তোমার হচ্ছে নেগেটিভ ভ্যালুটাই বড় আসবে, কারণ 1/32 এর ভ্যালু 9/512 থেকে বড়, ঠিক আছে? তো আলটিমেটলি এই ভ্যালুটাই বড় আসে। তো তোমরা চাইলে দোনোটা লিখতেও পারো অথবা ডিরেক্ট খালি নেগেটিভটা লিখলেও হবে, কারণ ওইটাই আসবে। তো আমাদের সেকশন বের করার জন্য mxx আর myy এই দুটার ভ্যালু লাগবে। তাহলে আমাদের দেখো টিল নাও পর্যন্ত আমরা কি করলাম, এরিয়া লোডকে ইউডিএল আকারে কনভার্ট করে পার্লিনের উপরে নিয়ে আসছি, পার্লিনের উপরে টোটাল ডাব্লিউডিএল বা টোটাল ডেড লোডটা ইউডিএল আকারে আনার পরে আমরা সেটাকে দুইটা ডিরেকশনে ভাগ করে দিচ্ছি, এক্স ডিরেকশনে এবং ওয়াই ডিরেকশনে। তারপর এই যে দুইটা ডিরেকশনে দুইটা ইউডিএল আছে, প্রত্যেকটা ইউডিএল এর কারণে কি মোমেন্টটা তৈরি হলো সেই মোমেন্টের ভ্যালু আমরা বের করছি। ওকে, এতটুকু পর্যন্ত করছি। আমাদের আলটিমেটলি গোল কি, পার্লিনের ডিজাইনটা মানে হচ্ছে পার্লিন ইউজ করে তুমি পার্লিনের সেকশন কত সেটা বের করতে পারবা, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা সলিড মেকানিক্স 1 এ মনে এই ফর্মুলাটা শিখে আসছি যে F equal to my/c। আমরা এতটুকু ফর্মুলা শিখছি না মনে হয় সলিড মেকানিক্স 1 এ, মানে বেন্ডিং স্ট্রেস বের করার ফর্মুলা। ওকে, ইয়েস ম্যাম। ওকে, অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস আমরা বের করতেছি কিভাবে, কত তোমার ওই ডিরেকশনের মোমেন্ট এবং হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে হচ্ছে টপ মোস্ট সারফেসের যে ডিসটেন্স এবং তোমার সরি my/c না কি বলে এটা হচ্ছে আই হবে ম্যাম। আই, হ্যাঁ ইয়েস ম্যাম। আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। ওকে, তো এটা হচ্ছে যখন তোমার শুধুমাত্র একটা ডিরেকশনে মোমেন্ট থাকবে, ইউনিএক্সিয়াল ডিরেকশনে মোমেন্ট যখন হবে, ইউনিএক্সিয়াল মানে হচ্ছে একটা ডিরেকশনের লোডের কারণে যে মোমেন্টটা হবে সেটা। এখন যদি একটা ডিরেকশন না থেকে দুই ডিরেকশনের মোমেন্ট আসে, যেটা হচ্ছে আমাদের কেসে কিন্তু আমরা এক্স ডিরেকশনের জন্য একটা মোমেন্ট পাচ্ছি, ওয়াই এর ডিরেকশনের জন্য একটা মোমেন্ট পাচ্ছি। তো আসলে তখন তোমার কেস, যদি আমি ইন জেনারেল কেস লিখি, ব্যাপারটা এরকম হবে mxx। কেউ কি কিছু বলতে চাচ্ছ? বলছিলাম ম্যাডাম দুইটা যোগফল হবে কি তাই? হ্যাঁ, দুইটা যোগফল হবে। দেখো মানে টোটাল 4টা কেস হবে আসলে, ওই যে কম্প্রেশন টেনশন সেটার বেসিসে টার্মে পজিটিভ বা নেগেটিভ আসবে। যদি আমি ইন জেনারেল যদি লিখি, কারণ হচ্ছে তোমরা তো আচ্ছা তোমরা কি SM2 কমপ্লিট করছো? 212 করছো তো মনে হয়, সরি 213 তে তোমরা হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম মনে হয় এটাকে বলে, স্ট্রেস ডায়াগ্রাম আঁকছিল না, যে তোমার একটা বিম সেকশনের 4টা পয়েন্টে 4টা কর্নারে তোমার কত হচ্ছে আসতেছে, স্ট্রেস আসতেছে, সেটা দিয়ে পরে তোমরা স্ট্রেস বার রাখছো। জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, ওই যে স্কিউ বেন্ডিং মনে হয়, হ্যাঁ স্কিউ বেন্ডিং এর টপিকের মধ্যে এটা পড়ছো। তো ওইখানে তোমার কখনো কি হচ্ছে, কোনো পয়েন্টে দোনোটাই কম্প্রেশন আসতেছে, আবার কোনো পয়েন্টে হচ্ছে তোমার একটা কম্প্রেশন একটা টেনশন আসতেছে, তারপর ভাইস ভার্সা হচ্ছে, আবার কোনটাই দোনোটাই কম্প্রেশন আসছে। এই 4টা কেসকে আমি যদি একবারে লিখি, ব্যাপারটা এরকম হচ্ছে যে F equal to plus minus mxx y divided by ixx plus minus myy x divided by iyy। আচ্ছা, তো আমি যদি এখন চাই, আমি যদি এই লেনটাকে, ওকে, এই y এর লেনটাকে উপরে না রেখে, আচ্ছা আমাকে আগে বলো এখানে এখন টোটাল 4টা কেস হয়েছে, 4টা কেস কিভাবে হয়েছে? এটাতে তুমি
হয় মনে করো এই টার্মটা পজিটিভ প্লাস এই টার্মটাও পজিটিভ। দেখো টোটাল 4টা কেস কিন্তু পজিটিভ, 2টা টার্মই পজিটিভ, এটা একটা কেস হইতে পারে, 2টা টার্মই নেগেটিভ, এটার একটা কেস হইতে পারে, আরেকটা কেস হইতে পারে যে প্রথম টার্মটা পজিটিভ, দ্বিতীয় টার্মটা নেগেটিভ, ফোর্থ কেস হইতে পারে প্রথম টার্মটা নেগেটিভ, দ্বিতীয় টার্মটা পজিটিভ। এভাবে 4টা কেস হওয়া পসিবল না এফ এর ভ্যালু। এফ ইকুয়াল টু দোনোটা টার্মই পজিটিভ, দোনোটা টার্মই নেগেটিভ, অথবা প্রথমটা পজিটিভ সেকেন্ডটা নেগেটিভ, অথবা প্রথমটা নেগেটিভ সেকেন্ডটা পজিটিভ। এভাবে 4টা টার্ম হওয়া পসিবল। এই 4টা কেসের মধ্যে কোন কেসে সর্বোচ্চ তোমার হচ্ছে বেন্ডিং স্ট্রেস আসবে, অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস এই 4টা টার্মের মধ্যে কোন কেসে ম্যাক্সিমাম হবে? বুঝাইতে পারছি কি? এই যে 4টা কেস যে চিন্তা করলাম, এই 4টা কেসের মধ্যে কোন কেসটা কনসিডার করলে তোমার এই অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসটা ম্যাক্সিমাম আসবে? যদি দুটোটা টার্মই পজিটিভ হয়, দুটো টার্মই যদি পজিটিভ হয়, তাহলে আমার এফ এর ভ্যালু ম্যাক্সিমাম আসবে না? পজিটিভ হলে ম্যাক্সিমাম আসবে আর নেগেটিভ হলে পজিটিভ হলে ম্যাক্সিমাম আসবে। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে পজিটিভ 26 মাস্ট বি গ্রেটার দেন -26। ওকে, আচ্ছা, তো ফাইন। তো এই 4টা কেসের মধ্যে আমি যদি দোনোটা কেসই পজিটিভ হয়, দোনোটা কেসে যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসটা হচ্ছে ম্যাক্সিমাম আসতেছে। এখন আমি যদি এই লাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, আমি যদি এই ওয়াইটাকে উপরে না লিখে নিচে নিয়ে আসি, ওকে, আমি ওইটাকে উপরে না লিখে আমি জিনিসটাকে এইভাবে লিখতে চাচ্ছি, আমি লিখতে চাচ্ছি এইভাবে, লিখতে পারবো? একইভাবে আমি উপরে যে এক্সটা আছে এই এক্সটাকে উপরে এইভাবে না লিখে আমি চাচ্ছি এটাকে নিচে নিয়ে আসতে। ওকে, এভাবে যদি লিখি, পরে আমি এই লাইনটাকে এভাবে লিখতে পারি এম এক্স এক্স ডিভাইডেড বাই এস এক্স এক্স প্লাস এম ওয়াই ওয়াই ডিভাইডেড বাই এস ওয়াই ওয়াই। ওকে, তাহলে দেখো আমার টোটাল অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস অফ দ্য পার্লিন সেকশন দাঁড়াচ্ছে এম এক্স এক্স বাই এস এক্স এক্স প্লাস এম ওয়াই ওয়াই বাই এস ওয়াই ওয়াই। এস এক্স এক্স আর এস ওয়াই ওয়াই, এই এস হচ্ছে সেকশন মডুলাস। সেকশন মডুলাস কিভাবে পাচ্ছি? কোনো একটা সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি আমি তোমার হচ্ছে এই যে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ মোস্ট বার পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স দিয়ে ভাগ দিই, তখন আমরা সেকশন মডুলাস পাচ্ছি উইথ রেসপেক্ট টু এক্স এক্স এন্ড উইথ রেসপেক্ট টু ওয়াই ওয়াই। এটাও হচ্ছে তোমার মানে একটা সেকশনের প্রপার্টি, সেকশন মডুলাস বলে এই এসটাকে। তো তাহলে দেখো আমাদের ফর্মুলাটা হচ্ছে এম এক্স এক্স এম ওয়াই ওয়াই এস এক্স এক্স এস ওয়াই ওয়াই। আচ্ছা, তো তুমি অলরেডি কিন্তু এতক্ষণ পর্যন্ত এম এক্স এক্স এম ওয়াই ওয়াই ক্যালকুলেশন করে বের করে ফেলছো। তুমি যদি সামহাউ এস এক্স এক্স এবং এস ওয়াই ওয়াই এর ভ্যালু বের করতে পারো, তাহলে তোমার বেন্ডিং এর স্ট্রেস বের হয়ে যাবে, তুমি সেকশন বের করে ফেলতে পারবা। প্রশ্ন হচ্ছে এম এস এক্স এক্স এবং এস ওয়াই ওয়াই কোথা থেকে বের করবা? ঠিক আছে, এটার জন্য তোমাকে যেতে হবে চার্টে। তোমার কাজ যেটা হবে, তুমি চার্ট থেকে একটু আমরা ক্যালকুলেশনে ফেরত যাই। ক্যালকুলেশন দেখো, আমি এম এক্স এক্স এবং এম ওয়াই ওয়াই দুটোটা ভ্যালু পেয়ে গেছি। আমাকে এখন চার্ট থেকে এস এক্স এক্স এস ওয়াই ওয়াই বের করতে হবে। কিভাবে বের করব? আচ্ছা, মানে পুরো একটা প্রসেস, তো এই কারণে আমি মানে শেষ করে দিয়ে তারপরে থামতে চাচ্ছি, বুঝছো? একটু লেন্দি হচ্ছে, বেশিক্ষণ লাগবে না। এই আটটা বুঝলেই, চারটে থেকে নেওয়াটা বুঝলেই শেষ। আমরা যেটা বললাম পার্লিনের সেকশন হিসেবে আমরা ইউজ করব চ্যানেল সেকশন। চ্যানেল সেকশনটা লেখে এইভাবে সি সামথিং। ওকে, চ্যানেল সেকশনটা এই যে দেখো এখানে চার্টের মধ্যে কোনটার বর্ণনা কি সেটা বলে দিছে। যেমন চ্যানেল সেকশনের ডেজিগনেশনটা এইভাবে লেখা হয় সি 15x50। ওকে, প্রথমটার কথা যদি বলি সি 15x50, 15 মিন করে হচ্ছে তোমার এই যে চার্ট চ্যানেলের যে ডেপথটা। ওকে, চ্যানেল সেকশনের যে ডেপথটা ডি সেটা হচ্ছে 15 দ্বারা মিন করে, আর পরে যে 50 সেটা হচ্ছে নমিনাল ওয়েট পার ফুট পাউন্ড, মানে হচ্ছে তোমার হচ্ছে ইউডিএলই বলতে পারো তুমি। ওকে, পাউন্ড পার ফিট যেটা। ওকে, পরের যে 50টা সেটা হচ্ছে তোমার নমিনাল ওয়েট, মানে পাউন্ড পার ফিটে ওয়েট কত সেটা মিন করে। প্রথমটা হচ্ছে সেকশনের হচ্ছে ডেপথ মিন করে, আর একটা হচ্ছে তোমার পরেরটা হচ্ছে সেকশনের ইউনিট ওয়েট মিন করে। এটা হচ্ছে চ্যানেল সেকশনের ডেজিগনেশন লেখে। আবার যদি তোমার অন্য টাইপের সেকশন হয়, সে সাপোজ এল সেকশন বা অ্যাঙ্গেল সেকশন হয়, তখন তোমার ডেজিগনেশনটা অন্যরকম হয়। এটা আমরা যখন এটা পড়বো তখন দেখবো। তো আমাদের পার্লিন সেকশন হিসেবে আমরা চুজ করব হচ্ছে চ্যানেল সেকশন। তো এখন চ্যানেল সেকশন থেকে তোমাকে এখন দেখো এই সেকশনের দিকে যদি একটু লক্ষ্য করো, দেখো দুইটা ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে এস এক্স এবং এস ওয়াই। এইটাই হচ্ছে আসলে ওই যে এস এক্স এক্স আর এস ওয়াই ওয়াই বলে আমরা যেটা বলতেছি সেটা।
এখন দেখো চার্টের মধ্যে এই ইউনিটটা দেয়া আছে ইঞ্চ কিউব আকারে, ওকে, চার্টের মধ্যে ভ্যালুটা দেয়া আছে ইঞ্চ কিউব আকারে। তাহলে তুমি যদি এখান থেকে দুইটা ভ্যালু পিক করো, ওকে, ভ্যালু পিক কিভাবে করবে পরে বলতেছি। তুমি মনে করো কোন একটা সেকশন নিলা, ওকে, কোন একটা সেকশন নিলে সেই সেকশনের অনুযায়ী চার্ট থেকে তুমি কিন্তু তার এস এক্স এবং এস ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাবা। এই দুইটা ভ্যালু তুমি যদি এই ইকুয়েশন বসায় দাও, ওকে, তোমার অলরেডি এম এক্স এক্স এবং এম ওয়াই তুমি ক্যালকুলেশন করে বের করে রাখছো। এখন তুমি চার্ট থেকে একটা সেকশন পিক করছো, সেই সেকশনের এস এবং এস ওয়াই এর ভ্যালু বসায় দিছো। দেখো নিচে ইউনিটটা আছে ইঞ্চ কিউবে, আর তুমি মোমেন্ট ভ্যালু বের করছো ফিটে, ওকে, কি ফিটে বের করছো। তুমি কি ফিটের সাথে যদি 12 গুণ করে দাও তাহলে ইউনিটটা কি হয়ে যাবে, মোমেন্টের কি ইঞ্চ হয়ে যাবে না। দেখো আমি যদি মোমেন্টের ভ্যালু এখানে যেটা কি ফিট পেলাম, কি ফিটের সাথে 12 গুণ করি তাহলে কিপ ইঞ্চ হয়ে যাবে। তাহলে আমি কিপ ইঞ্চ ডিভাইডেড বাই ইঞ্চ কিউব, তাহলে আমার ইউনিটটা কি আসতেছে, কিপ পার ইঞ্চ কিউব, দ্যাট মিন্স কেএসপি। ওকে, সুতরাং মানে খেয়াল রাখবা যে তুমি অনেক সময় ক্যালকুলেশনের টাইমে যে জিনিসটা হয়, অনেক সময় ভুলে তোমরা 12 হচ্ছে গুণ করো না, অথবা ভুলে তুমি হচ্ছে এটাকে পাউন্ড পার ফিটকে 1000 দিয়ে ভাগ করো না, তখন তোমার হচ্ছে সেকশন চুজ করতে যে আর মিলাইতে পারতেছো না। এই কারণে একটু ইউনিটের দিকে খেয়াল রাখবা যে তুমি যে ভ্যালুগুলা বসাচ্ছ ইউনিট কি আসতেছে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে ভ্যালু কি ফিট পর্যন্ত বের করছিলাম, আমি যখন 12 গুণ করে দিচ্ছি তখন উপরের ইউনিটটা চলে আসতেছে কিপ ইঞ্চ, আর সেকশনের যে ভ্যালুটা আমরা এস এক্স এক্স এবং ওয়াই ওয়াই এর ভ্যালুটা সেটা হচ্ছে ইঞ্চ কিউবে চার্টে দেওয়া ছিল। তাহলে আলটিমেটলি কিন্তু আমার দোনোটা টার্ম থেকেই ইউনিটটা আসতেছে কত, কিপ ইঞ্চ ডিভাইডেড বাই ইঞ্চ কিউব প্লাস কিপ ইঞ্চ ডিভাইডেড বাই ইঞ্চ কিউব। এর মানে আসলে টার্মটা আসতেছে কি, কিপ পার ইঞ্চ স্কয়ার, দ্যাট মিন্স কেএসআই। ওকে, আচ্ছা, তো তুমি মনে করো কোন একটা সেকশন চুজ করে ওই সেকশনের এস এক্স এবং এস ওয়াই এর ভ্যালু ইউজ করে অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস, যেটা ওই পার্লিন তুমি যত সেকশন চুজ করছো ওই সেকশনটাকে পার্লিন সেকশন হিসেবে ইউজ করলে তোমার এই অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস এত আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি যে সেকশনটা ইউজ করলাম আমি কোন ভিত্তিতে সেকশনটা ইউজ করব। আচ্ছা, তোমার অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস, ওকে, বিভিন্ন ধরনের অ্যালাউবল স্ট্রেস থাকে, অ্যালাউবল টেনসাইল স্ট্রেস থাকে, অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস থাকে, অ্যালাউবল কম্প্রেসিভ স্ট্রেস থাকে। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস কত। আমি কিন্তু এখানে অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস বের করতে অবশ্যই অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস থেকে কম হয়। আমাকে এমন একটা সেকশন চুজ করতে হবে যেই সেকশনের যেই সেকশনের বেন্ডিং স্ট্রেস তোমার অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস থেকে কম হয়। আমি এখানে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেসকে এফবি দ্বারা ডিনোট করছি। এর মানে আমার কথাটার মানে হচ্ছে যে আমাকে অবশ্যই এফ এর ভ্যালুটা অবশ্যই এফবি এর থেকে কম হতে হবে, মানে হচ্ছে অ্যাকচুয়াল থেকে অ্যালাউবল থেকে কম হতে হবে। অ্যালাউবল মানে কি, আমি এতটুকু অ্যালাউ করতেছি, অবশ্যই আমি যে সেকশনটা চুজ করতেছি ওই সেকশনের বেন্ডিং স্ট্রেস এই অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস থেকে কম হতে হবে। এটা মুখস্থ সূত্র যে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস হয় হচ্ছে তুমি যেই স্টিল সেকশনটা ইউজ করতেছো, যত তুমি মনে করো 60 গ্রেডের স্টিল সেকশন ইউজ করতেছো, 60 গ্রেডের স্টিল সেকশনের ইল্ড স্ট্রেন্থ কত, 60 কেএসআই। তুমি মনে করো 36 গ্রেড না, A36, মানে এরকম স্টিলের নাম থাকে, A36 A56 এরকম। তো তুমি যত গ্রেডের স্টিল সেকশন ইউজ করতেছো, গ্রেড বলতে আসলে কি, আমরা ওই স্টিলের ইল্ড স্ট্রেন্থ কত সেটা বুঝি, এফ ওয়াই এর ভ্যালু বুঝি। তো তুমি যেই সেকশনটা ইউজ করতেছো সেই স্টিলের বা তোমার ইল্ড স্ট্রেসের 66% হচ্ছে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস। তুমি যদি 58 কেএসআই বা 58 কেএসআই ইল্ড স্ট্রেন্থের কোনো স্টিল সেকশন ইউজ করো তাহলে সেই ইল্ড স্ট্রেসের 66% হবে তোমার অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস। ওকে, যেমন তোমাদের এখানে মনে হয় আচ্ছা তোমাদের মানে এটাও একটু ঠিক করা লাগবে তোমাদের। আচ্ছা, এটা আমি হচ্ছে ইন জেনারেল দিব, এটা এইভাবে দিব না, কারণ ইল্ড স্ট্রেস তো এফ সি প্রাইম এফ ওয়াই। আচ্ছা, এটাও না, এটাই তোমাদের এখানে যেভাবে ইন জেনারেল দেয়া আছে ওইখান থেকে তুমি তোমার ইল্ড স্ট্রেসটা বের করে নেবা। ওকে, এখানে ইন জেনারেল যেভাবে দেয়া আছে সেখান থেকে তুমি তোমার এফওআই এর ভ্যালু বের করে দিবা। এই এফওআই এর ভ্যালুর 66% হচ্ছে তোমার অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস। ওকে, এই কোথায় ছিলাম, আচ্ছা,
তুমি তোমার এফ ওয়াই এর ভ্যালু যত তার 66% হবে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস। তোমার কাজ হবে তুমি যে সেকশনটা ইউজ করছো সেই সেকশনের অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেস এই অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস থেকে কম হতে হবে। ঠিক আছে, তুমি যদি এটা নিশ্চিত করতে পারো তাহলে তোমার ওই সেকশনটাই তুমি পার্লিন সেকশন হিসেবে ইউজ করবে। শেষ। তো এই হচ্ছে তোমার টোটাল ক্যালকুলেশন। তোমাকে হচ্ছে মানে আমি এটা আবার কিভাবে লিখতে হবে ওটা আমি আবার তোমাদের আলাদা করে ডিরেকশন দিয়ে দিব। আচ্ছা ম্যাম এখনো হ্যাঁ বলো। ওইটা মানে সেকশনটা চুজ করব কিভাবে এটা বুঝলামই না। হ্যাঁ মানে হ্যাঁ এখানে হ্যাঁ, যে এটা বলতেছি, এটা আমি বলতেছি, এখন বলিনি। ঠিক আছে, তো হচ্ছে তোমার আমি ফার্স্টে বললাম যে তুমি মনে করো একটা সেকশন চুজ করছো, সেই সেকশনের তুমি চার্ট থেকে এস এক্স আর হচ্ছে এস ওয়াই এর ভ্যালু বের করছো। চার্ট থেকে ওই ভ্যালুটা ইউজ করে যে এফ এর ভ্যালুটা পাইছো, সেই এফ এর ভ্যালুটা যদি এফ বি থেকে কম হয় তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ তাহলে আমার মানে ওই সেকশনটা আমার পার্লিন সেকশন হিসেবে চুজ করব। এখন প্রশ্ন, আমি এখন ওইটাতে আসলে যাই নাই যে আমি কিভাবে সেকশনটা চুজ করব। মনে রাখবা আমাদের অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমরা যখন কোনো কিছু ডিজাইন করতে যাই আমাদের কিন্তু ডিজাইনটা সেফও হইতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক্যাল হইতে হবে। এটা খুব ম্যাটার করে, খালি ডিজাইন করলে হবে না, আমাদের অবশ্যই ইকোনমিক্যাল হইতে হবে। যেই সেকশনটা মনে করো যত সেকশনে তোমার কাজ হয়ে যাচ্ছে তার থেকে বেশি বেশি সেকশন, বেশি বড় সাইজের সেকশন ইউজ করাটা কিন্তু ইউজলেস। তোমার কিন্তু তখন সেটা ইকোনমিক থাকতেছে না, তুমি কস্ট বাড়ায় দিচ্ছ। তোমাকে ইকোনমিক্সের দিকেও খেয়াল রাখতে হবে। এই কারণে তুমি যখন চার্ট থেকে সেকশন চুজ করবা তুমি কিন্তু উপরের থেকে স্টার্ট করবা না, তুমি স্টার্ট করবা একেবারে শেষের যে সেকশন সেখান থেকে, একেবারে লোয়েস্ট সেকশন থেকে স্টার্ট করবা। মানে তুমি মনে করো তুমি প্রথমে এই সেকশনটা ইউজ করছো, তুমি ক্যালকুলেটরে চাইলে কি এভাবে লিখে ফেলতে পারো না যে উপরের পোর্শন ভ্যালু যেভাবে আছে ডিভাইডেড বাই এক্স লিখলা প্লাস এই ভ্যালুটা এম ওয়াই ওয়াই ডিভাইডেড বাই ওয়াই লিখলা। ঠিক আছে, মানে এটাকে তুমি ক্যালকুলেটরের মধ্যে ফর্মুলা আকারে তুলে ফেললা, এই ভ্যালু ডিভাইডেড বাই এক্স প্লাস এই ভ্যালু ডিভাইডেড বাই ওয়াই। তারপর ক্যালকুলেটরে যদি ফর্মুলা এইভাবে উঠায় ফেলো, উঠানোর পরে তুমি যদি ক্যালকুলেটরে সলভ প্রেস করো তখন তোমার কাছে জানতে চাবে এক্স এর ভ্যালু কত। তুমি এক্স এর ভ্যালু লিখে ইকুয়াল প্রেস করলে তোমার কাছে জানতে চাবে ওয়াই এর ভ্যালু কত। তুমি সেই ভ্যালুটা লিখে ইকুয়াল প্রেস করলে তোমার এই পুরো পোর্শনটার ভ্যালু কত সে বলে দিবে। ওকে, তো এইভাবে ক্যালকুলেটরে ফর্মুলা লিখে ক্যালকুলেটরে ট্রায়াল এরর করবা। তুমি প্রথমে একেবারে লোয়েস্ট সেকশনটা চুজ করবা। ওকে, তুমি প্রথমে একেবারে লোয়েস্ট সেকশনটা চুজ করবা, সেই সেকশনের এস এক্স এর যে ভ্যালু 1.04 এবং হচ্ছে এস ওয়াই এর যে ভ্যালু 0.182, এটা এই এফ এর ফর্মুলাতে বসালে, এটা যদি এফ এর ফর্মুলায় বসো তুমি দেখবা যে এফ এর ভ্যালুটা কত আসছে। ওকে, মনে করলা যে এফ এর ভ্যালুটা এফ বি থেকে বড় আসছে, তাহলে এই সেকশনটা বাদ। ওকে, এরপরে তুমি নেক্সট আপার সেকশনে যাবা। ওকে, তোমার এখানে কি হচ্ছে অ্যালাউবল এফ এর ভ্যালুটা বড় আসছে। এফ এর ভ্যালু বড় আসা মানে কি তুমি যত সেকশন নিছো ওই সেকশনে স্ট্রেস অনেক বেশি চলে আসতেছে, তোমাকে সেকশনের সাইজ বাড়াতে হবে স্ট্রেসের পরিমাণ কমাতে হলে। ওকে, তোমার এফ এর ভ্যালু এফ বি থেকে বড় আসার মানে কি তোমার স্ট্রেস বেশি আসছে, তখন তোমাকে স্ট্রেসটা কমানোর জন্য এরিয়া বাড়ায় দিতে হবে। ওকে, আমরা কি জানি সিগমা ইকুয়াল টু এফ বাই এ, ইনভার্স সম্পর্ক। এরিয়া বাড়লে স্ট্রেস কমে, এরিয়া কমলে স্ট্রেস বাড়ে। তাহলে আমাদের কাজ কি, এখন আমাকে বড় সেকশন ইউজ করতে হবে স্ট্রেস কমানোর জন্য। এরপরে তুমি এর আগের সেকশনটা যাবা, এর আগের সেকশনের সেম একইভাবে এস এক্স এক্স এবং হচ্ছে এস ওয়াই ওয়াই এর ভ্যালু ওই ফর্মুলাতে বসাবা। আবার দেখবা যে এফ এর ভ্যালুটা এফ বি এর ভ্যালু দ্যাট মিন্স অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস থেকে কম আসতেছে না বেশি আসতেছে। এফ এর ভ্যালুটা এফ বি এর ভ্যালু থেকে কম আসবে। ওকে, তুমি পিক করাটা কি বুঝছো? চার্ট থেকে কিভাবে করবা, একেবারে লোয়েস্ট সেকশন থেকে স্টার্ট করবা, লোয়েস্ট সেকশন থেকে একটা একটা করে হচ্ছে তুমি চার্ট থেকে একটা সেকশন নিবা, ওই সেকশনের এস এক্স এক্স এবং এস ওয়াই ওয়াই এর ভ্যালু ফর্মুলাতে বসাবা, বসায় এফ এর ভ্যালুটা বের করবা। সেই এফ এর ভ্যালুটা এফ বি এর ভ্যালু থেকে কম আসতেছে না বেশি আসতেছে। যদি এফ বি এর ভ্যালু থেকে বেশি আসে এফ এর ভ্যালু, তাহলে তোমাকে সেকশনের সাইজ বাড়ায় যাইতে হবে। তো এভাবে বাড়াইতে বাড়াইতে একটা সার্টেন সেকশনের জন্য তুমি দেখবা যে এফ এর ভ্যালু এফ বি এর ভ্যালু থেকে কম আসতেছে। ওকে, তুমি মনে করো সে সাপোজ মনে করো আমি মানে এখন জাস্ট ফর অ্যাজ এন এক্সাম্পল বলতেছি, তুমি মনে করো C3x6 এই সেকশন তুমি যখন C3x5 এর এস এক্স এক্স এবং এস ওয়াই ওয়াই এর ভ্যালু ফর্মুলাতে বসাইছো তখন তুমি দেখছো যে এফ এর ভ্যালু এফ বি এর ভ্যালু থেকে বড়। যখন তুমি C3x6 বসালা তখন দেখলা যে
এফ এর ভ্যালু এফ বি এর ভ্যালু থেকে ছোট আসছে, এর মানে আমার কন্ডিশন ফুলফিল করছে। ওকে, তোমার কন্ডিশন ফুলফিল করার পরেও তুমি আরো একটা সেকশন নিবা, এর থেকে আরেকটা বড় সেকশন। তোমার যেই সেকশন থেকে তোমার কন্ডিশন ফুলফিল করা স্টার্ট করবে, দ্যাট মিন্স এফ ইজ লেস দেন এফ বি হবে, এরপরে তুমি সেকশনের সাইজ যতই বাড়াইতে থাকো ততই কিন্তু তোমার কন্ডিশনটা ফুলফিল করতে থাকবে সে, ঠিক আছে? তো এরকম তোমাকে 3টা সেকশন নিতে হবে, যেই সেকশনের জন্য তোমার এফ এর ভ্যালুটা এফ বি এর ভ্যালু থেকে বড় আসে, সেই ক্ষেত্রে তুমি কমেন্ট করবা নট ওকে। তারপর তোমাকে দেখো, আমি যদি এক্সাম্পলের কথাই বলি, এক্সাম্পলে তোমার অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস আসছে 23.76, আর যখন এই চার্টের মধ্যে সূত্রটা বসানোর পরে তোমার মনে করো যে এই সেকশনটা যখন নিচে, তখন এস এক্স এক্স এবং এস ওয়াই এর ভ্যালু সূত্রের মধ্যে বসানোর পরে এফ এর ভ্যালু আসছে 58.57। এর মানে দেখো এফ, তখন তোমার কমেন্ট হবে নট ওকে। ওকে, এর জাস্ট ইমিডিয়েট পরের বড় সেকশনটাই হচ্ছে মনে করো সি 6 × 8.2। এই সেকশনের জন্য তুমি যদি একইভাবে এস এক্স এক্স এবং এস ওয়াই ওয়াই এর ফর্মুলাটা ইউজ করো, তখন দেখো ফর্মুলাতে এফ এর ভ্যালুটা আসছে তোমার অ্যালাউবল স্ট্রেস থেকে কম। এফ বি হচ্ছে 23.76 আর এটা আসছে 23.70, দ্যাট মিনস এফ ইজ লেস দেন এফ বি, তাহলে তোমার কন্ডিশন ফুলফিল করছে, তখন তোমার কমেন্ট হবে ওকে। তোমার কমেন্ট মানে তোমার কন্ডিশন তুমি ফুলফিল করে ফেলছে, তারপরেও তুমি এর ইমিডিয়েট উপরে যে সেকশনটা আছে বড় সেকশনটা সেটা নিবা। ওকে, তার ইমিডিয়েট উপরের সেকশনটা নিলাম, উপরের সেকশন নিয়ে সেম একইভাবে আমরা এফ এর ভ্যালু বের করলাম, করার পর দেখলাম এখানেও এফ এর ভ্যালু আসছে 20.59 এবং আমার অ্যালাউবলটা ছিল 23.76। তাহলে এক্ষেত্রেও দেখো কন্ডিশনটা সে মিট করতেছে, এফ ইজ লেস দেন এফ বি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি সি 6 × 8.2 এই সেকশনটা নিব না সি 6 × 10.5 এই সেকশনটা নিব? এটার আনসার হচ্ছে তুমি অবশ্যই তুমি কেন করছো, তুমি পরপর এমন 3টা সেকশন নিছো যেই সেকশনটার জন্য তুমি নট ওকে কমেন্ট করতে পারো, মানে হচ্ছে সে ফুলফিল করে নাই কন্ডিশন। তার ইমিডিয়েট উপরের যে বড় সেকশনটা সেটার জন্য সে কন্ডিশন ফুলফিল করছে, এর ইমিডিয়েট উপরে আরেকটা সেকশন বড় সেকশন সেটাও তোমার কন্ডিশন ফুলফিল করছে, বাট সেটার জন্য তুমি যাতে নন ইকোনমিক্যাল কমেন্ট করতে পারো। এই কথাটা কেন? নিচের 2টা সেকশনের জন্য দেখো দোনোটাতেই কন্ডিশন ফুলফিল করছে, কিন্তু আমি এইটা নিব না এইটা নিব, এইটার আনসার আছে হচ্ছে এই জায়গাতে সেকশনের মধ্যে। দেখো এই সেকশনের ক্ষেত্রে তোমার 8.2, আমি তোমাদের কি বললাম, ডেজিগনেশনটা লেখা হয়, প্রথম ডিজিটটা মিন করে হচ্ছে ডেপথ অফ দ্য সেকশন, পরের ডিজিটটা মিন করে ইউনিট ওয়েট অফ দ্য সেকশন। ওকে, তো 8.2 ইউনিট ওয়েট বেশি মানে কি স্টিলের পরিমাণ বেশি লাগছে, আর সি 6 × 10.5 এর মানে কি এখানে 10.5 পাউন্ড পার ফিট স্টিল লাগছে। তোমার স্টিলের ইউনিট ওয়েট যত বেশি হবে এর মানে কি স্টিল তত বেশি লাগছে, এর মানে কস্ট তত বেশি। আমার কন্ডিশন যদি ছোট সেকশনে ফুলফিল হয়ে যায় তাহলে আমি শুধু শুধু বড় সেকশনে কেন যাব? এটা হচ্ছে কথা। এই কারণে তোমরা চার্টের একেবারে লোয়ার সেকশন থেকে স্টার্ট করবা, ট্রায়াল এন্ড এরর দেয়া দিতে দিতে দেখবা যে একটা সেকশনের জন্য যে তোমার ওকে হচ্ছে, তখন তার থেকে ইমিডিয়েট ছোট যে সেকশনটা ছিল সেই সেকশনটাকে নিবা নট ওকে কমেন্ট করার জন্য, আর যে সেকশনটাতে ওকে করে যাচ্ছে সেই সেকশনটা তো নিলা, ওই সেকশনের উপরের সেকশনটা আবার নিবা যাতে তুমি ওইটাতে কমেন্ট করতে পারো নট ইকোনমিক্যাল। তাহলে এই 3টা সেকশন থেকে তোমার গ্রান্টেড, তুমি যে সেকশনটাকে পার্লিনাস সেকশন হিসেবে কনসিডার করবা সেটা হচ্ছে এই সেকশন। কারণ তুমি যখন যেই সেকশনের জন্য ওকে হয়ে যাবে কন্ডিশন, তার উপরে যত বড় সাইজেরই সেকশন নাও তোমার কিন্তু কন্ডিশন ওকে হয়ে যাবে, কিন্তু তুমি যদি এর থেকে উপরের সাইজের কন্ডিশন নিতে মানে সেকশন নিতে যাও তখন কিন্তু ডিজাইনটার ইকোনমিক্যাল থাকবে না। এই কারণে তোমাকে যেটা ছোট সেকশনে কম ইউনিট ওয়েটের সেকশনে হয়ে যাচ্ছে সেটা দিয়ে করলে আমার কি ডিজাইনটা ইকোনমিক্যাল থাকতেছে। এই কারণে আমি একেবারে লোয়েস্ট মিনিমাম যেই সেকশনের জন্য কন্ডিশন ফুলফিল করে যাবে সেই সেকশনটাকে পার্লিনাস সেকশন হিসেবে নিয়ে নিব। এতটুকু কি আমি বুঝাইতে পারলাম সেকশনে চুজ করাটা? জি ম্যাম। আচ্ছা, এইটা শেষ। তাহলে দেখো ইউনিট ওয়েট পেয়ে গেছো। তোমাদের কি বলছিলাম, যখন তুমি ম্যাম হুম, ম্যাম বল। আজকে শেষ করে দেন। হ্যাঁ শেষ করে দেবো।
আচ্ছা, মাইক্রোফোনটা একটু অফ করুন। জাস্ট একটা লাইন, সেটা হচ্ছে যে তোমাদের বলছিলাম যে ইউনিট ওয়েট যখন তুমি প্রথমে কি করছিলে, একেবারে শুরুতে ডিজাইনের শুরুতে কিন্তু সবকিছু অ্যাজিউম করে আসছিলা। তোমাদের বলছিলাম যে তুমি যে পারিনে সেলফ ওয়েটটা অ্যাজিউম করে আসছো সেটা ঠিক আছে কিনা তোমাকে আবার ক্রস চেক দিতে হবে। সেই ক্রস চেকটা কিভাবে দিবা, যখন তুমি সেকশন বের করে ফেলছো তখন ওই সেকশনের যে ইউনিট ওয়েট, ঠিক আছে, এই সেকশনটা ওকে করে গেছে, তাহলে এই সেকশনের ইউনিট ওয়েট হচ্ছে কত, 8.2 পাউন্ড পার ফিট। এই ইউনিট ওয়েটকে তুমি যদি পার্লিনের স্পেসিং দিয়ে ভাগ দাও, ঠিক আছে, 7.5, আমাদের এই ক্ষেত্রে পার্লিনের স্পেসিং আসছে 7.5। যদি হচ্ছে মানে ক্যালকুলেশন হচ্ছে মানে আমি শুরু যেটা দিয়ে করছিলাম ক্যালকুলেশন এভাবে শেষ হয় নাই। তো তুমি মনে করো 8.2 কে 7.5 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর কোথায়, 7.5 ভ্যালু আসছে হচ্ছে, মানে আমার এখানে কিন্তু ভিতরে সবগুলো ডাটা সেম নাই, মানে ক্যালকুলেশন ওয়াইজ মানে এইখানে মনে হয় একটু মানে এইখানের ডাটাগুলো সেকশন সিলেকশন ঠিক নাই, জাস্ট ব্যাখ্যার জন্য এভাবে নেওয়া। আচ্ছা, তো দেখো তোমার লাস্টে তোমার চেক দেওয়ার নিয়ম কি, তুমি যেই সেকশনটা সিলেক্ট করছো সেই সেকশনের ইউনিট ওয়েটটাকে তুমি পার্লিনের স্পেসিং দিয়ে ভাগ করবে। দ্যাট মিন্স কি করতেছো, তুমি পাউন্ড পার ফিটকে পার ফিট দিয়ে ভাগ করতে, মানে পাউন্ড পার ফিটকে ফিট দিয়ে ভাগ করতেছো, আলটিমেটলি জিনিসটা কনভার্ট হয়ে যাচ্ছে পিএসএফ এ। তুমি শুরুতে পার্লিনের সেলফ ওয়েটটা ধরে আসছিলা পিএসএফ এ। যদি তুমি যেই সেকশনটা ইউজ করতেছো, তুমি প্রথমে যত ইউনিট ওয়েট সেলফ ওয়েট পার্লিনের ধরে আসছো সেই সেলফ ওয়েটটা যদি তোমার যেই সেকশনটা তুমি পার্লিনের সেকশন হিসেবে এখন চুজ করছো, ওকে, পিএসএফ এর ভ্যালু থেকে যদি বেশি হয় তাহলে তোমার সেকশনটা ওকে। কি বললাম, তুমি ধরছো যে পার্লিনের সেলফ ওয়েট থেকে লোড আসবে 2 পিএসএফ, কিন্তু তুমি যেই সেকশনটা চুজ করছো তার সেই সেকশনটা চুজ করায় তুমি এখন দেখতেছো আসলে লোড আসছে 1.09 পিএসএফ, মানে তুমি অ্যাজাম্পশন যত করছো তার থেকে কম লোড আসছে, এর মানে সেফ সাইডে। তুমি প্রথমেই বেশি লোড আসবে ধরে ডিজাইনটা করছো, কিন্তু আসলে পরে দেখলা যে না, সেকশন থেকে সেলফ ওয়েটের লোডটা কম আসতেছে, তাইলে সে সেফ, তখন তুমি বলতে পারবা যে ওই সেকশনটা হচ্ছে এডিকিউট। যদি তুমি যত লোড আসবে ধরে নিছো তার থেকে বেশি আসছে লোড, তুমি ধরে নিছো 2 পিএসএফ লোড আসার কথা পার্লিনের সেলফ ওয়েট থেকে, কিন্তু আর দেখলা যে ক্যালকুলেশন করে তুমি যেই সেকশনটা পাইছো ওই সেকশনের জন্য লোড আরো আসছে বেশি, চলে আসছে এখানে 4 পিএসএফ, এর মানে তোমার অ্যাজাম্পশন থেকে আরো বেশি লোড চলে আসছে, এর মানে তুমি ওই সেকশনটা দিয়ে এডিকিউট ডিজাইন করতে পারবা না, তখন তোমাকে সেকশনটাকে রিভাইজ করতে হবে।